আমাদের দেশে 1% মানুষ যদি কোনো একটা রাজনৈতিক দলের হয়, সেই মানুষের প্রতিনিধিত্ব তো থাকতে হবে সংসদে, না হলে তার কথা কে বলবে, তার হয়ে কথা কে বলবে? ওনারা 72-এর সংবিধানে হাত দিতে চান না। আমি জানি না যে কোন প্রেম থেকে, কোন প্রীতি থেকে ওনারা এই কথা বলেন। ওনারা অস্বীকার করেন বর্তমান বাস্তবতাকে। যখন ওনারা 72-এর এই সংবিধানের কন্টিনিউয়েশন বলেন, তখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা। এই সংবিধান দিয়ে মানুষের কাছ থেকে গত 53 বছরে যা মানুষের ক্ষমতা, এই সংবিধানের নাম করে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে। জনগণ থেকে ক্ষমতা চলে গেছে। আপনি ন্যাশনাল পর্যায়ে কোন একটা লিডার, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আপনি ডাকসুতে জিতে আসতে পারবেন। ডাকসু আসলে এতটাই critical। এই আপনি ছাত্র দল বলেন, বাম বলেন, তারপরে শিবির বলেন, সব লিডারশিপ গুলাকে অ্যাকোমোডেট করে একটা প্যানেল করতাম, সেটা অনেক ইনক্লুসিভ হইতো, এবং সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য হয়তো আরো বেশি প্রাণবন্ত হতো, এবং সে এই ডাকসুটা আরো বেশি ভালো হওয়ার সুযোগ। ছাত্রদলকে প্রত্যাখ্যান করার ব্যাপারটা, তারা ক্ষমতায় আসছে বলে তারা মনে করছে, এবং সাধারণ জনগণকেও মনে করানো হচ্ছে, এবং 5 আগস্ট পরবর্তী সময় তারা মানসিকভাবে ক্ষমতায় চলে আসছে। এই বিষয়গুলো কিন্তু স্টুডেন্টদের বিটার করছে ছাত্র দলকে ভোট দেওয়ার জন্য। আগের আগের লোকজন যে পথে গেছে, এনসিপিও সেই পথে যাবে। আমরা রাজনীতি করতে চাই নাই, রাজনীতি আমাদের উপরে বরং এসে পড়েছে। একজন নারীকে আপনি যদি হেয় প্রতিপন্ন করতে চান, তাহলে তার চরিত্র নিয়ে কথা বললেই যথেষ্ট। স্টুডেন্ট হিসেবে যখন অ্যাক্টিভিজম করি, তখন সেটা কিন্তু এক ধরনের ব্যাপার, এবং যখন আপনি নারী হিসেবে রাজনৈতিক মেইনস্ট্রিম পলিটিক্স করাটা খুব বেশি ভালো এক্সপিরিয়েন্স কারোরই না। ওয়েলকাম ভিউয়ার্স, পালস অফ বাংলাদেশের আরেকটা এপিসোডে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আমাদের সাথে আজকে একটা বিশেষ অতিথি আছে। সো ইটস স্পেশাল এপিসোড। আমাদের সাথে আছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আপু। তার সাথে আজকে কথা বলবো, তার যাত্রা নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলবো। আপু কেমন আছেন? জি ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? চলতেছে ভালো। তো আপু, আমাদের ফার্স্ট যেটা নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি, যে প্রথমে টু নো মোর অ্যাবাউট ইউ। সো আপনার যেই রাজনীতির যাত্রা বা আপনার জার্নি সম্পর্কে আমাদেরকে বলবেন, এবং এনসিপি তে কেন আসা, আপনার নিজের স্বপ্নটা কি, এইটা নিয়ে জানতে চাই। প্লাস হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউর ফেসিং সোশ্যালি, ইন ইউর পার্সোনাল লাইফ এক্সেট্রা, মানে আপনার নিজের জার্নি সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। থ্যাংক ইউ। প্রথমে যারা দেখছেন তাদের শুভেচ্ছা। আমার আসলে জার্নিটা বলতে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি আমার পড়াশোনা শেষ হয়েছে 2019 সালে। আমি পড়াশোনা করেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ডিপার্টমেন্টে। আমি থাকতাম কবি সুফিয়া কামাল হলে। তো সেইখান থেকেই আসলে মানে আছে না যে এক একটা সময় মানুষকে আহ রাজনৈতিক সচেতন করে তোলে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। সেটা হলো, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে নানান ধরনের, যদি বলি যে খারাপ সিস্টেম আসলে কম্পেলস মি টু ডু পলিটিক্স। এবং দেখা গেছে যে ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমরা একটা বড় ধরনের আন্দোলন পেয়েছিলাম 2018 সালে। আহ নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন। তো কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে নানান ধরনের বাধার সম্মুখীন হই। আসলে আমরা যারা হলে থাকি তাদের কিন্তু এই ধরনের, ছাত্রলীগ যখন ছিল, তো সে এই ধরনের যৌক্তিক আন্দোলনে কিন্তু আমরা যারা আহ অংশগ্রহণ করতে যাই, দেখা যায় যে নানান ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। তো সেরকম আহ, নানান ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন, যেহেতু কোটা সংস্কার আহ, আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, এরপরে 2019 সালে যখন ডাকসু নির্বাচন হলো, তখন আসলে আমরা একটা প্যানেল করি কবি সুফিয়া কামাল হলে। প্যানেল করে আমরা কিন্তু সেখানে আনপ্রেসিডেন্টলি দেখা গেছে যে, মানে আমরা পুরো প্যানেল সহ জয়লাভ করি, স্বতন্ত্র প্যানেল, এবং এগেনস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি, আমি যদি বলি ব্যক্তিগতভাবে আমার একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আমি যদি বলি ফ্যাসিবাদের বিরুদ্ধে ওই সময়ে কথা বলা, ওই সময়ে যুদ্ধ করা। দেখা গেছে আমরা আবরার ফাহাদের অবস্থা দেখছি আমরা ক্যাম্পাসে থাকতে। আম, তার যে মানে সত্যি কথা বলা, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা কথা বলছি, কিন্তু আলটিমেটলি মানে আমরা আসলে ওই সময়কার মানুষ, যারা আসলে, যাদের আসলে মানে খুব ভয়ভীতি নিয়ে একটা স্ট্যাটাস দিতে হয়েছে।
তো আম, সেখান থেকে আসলে শুরু। এরপরে ক্যাম্পাসের আসলে যৌক্তিক নানান ধরনের আন্দোলনের সাথে আমরা ছিলাম। এবং আম, আমার সৌভাগ্য হয়েছে যে যখন আমি ডাকসু নির্বাচন পেয়েছি, এবং এখন 2025 সালে আমি দ্বিতীয়, মানে 28 বছর পরে আমাদের ডাকসু নির্বাচনটা হয়েছে, এবং এখন আমরা দ্বিতীয়বারের মতো দেখছি যে আবার ডাকসু নির্বাচন। আহ, তো সবকিছু মিলে আসলে মানে সেই অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। এবং দেখেন, রাজনীতিতে আসা তো আহ 5 আগস্ট আসলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা পরিবর্তন আহ মানে করে দিয়েছে, এবং এই গণ অভ্যুত্থানটা তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পরিবর্তন এনেছে। তো যেহেতু রাজনৈতিক একটা চিন্তা ভাবনা থেকেই আসলে আমার শুরু, তো দেখা গেছে যে এই পুরো মানে অভ্যুত্থানের সময় আমি যদি আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের পার্টিসিপেশন এবং সেই আন্দোলন পরবর্তী সময় ব্যাপারটা এমন হয়েছে যে আমরা আম, যদি রাজনীতির কথা বলি, যে আমাদের আহ আমরা রাজনীতি করতে চাই নাই, রাজনীতি আমাদের উপরে বরং এসে পড়েছে। কারণ যখন আসলে একটা সময়ের একটা দায় আছে, যে 5 আগস্ট যদি না হতো তাহলে হয়তো আমাদের মধ্যে অনেকে আমরা রাজনীতিতে আসতাম না। অনেকে রাজনীতিতে হয়তো ফাইট করে যেতাম, অ্যাক্টিভিজম করতাম, কিন্তু ন্যাশনাল পলিটিক্স, মেইন স্ট্রিম পলিটিক্স আসলে হয়তো অনেকেই আমরা আসতাম। তো এটা একটা মানে চরম সত্য বাস্তবতা। অনেকেই অনেক রাজনীতিবিদরা আসলে নানান ভাবে বলতে চান যে আমরা ক্ষমতা লোভী, আমরা আহ খুব কম সময়ে ক্ষমতায় যেতে চাই, বাট বিষয়টা সত্যিকার অর্থে সেটা না। মানে সত্যতা এটাই যে 5 আগস্ট না হলে আমরা হয়তো মেইনস্ট্রিম রাজনীতিতেই আসতাম না। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা নাগরিক কমিটি করে কিন্তু বেশ কিছুদিন দেখেছি ট্রায়াল বেসিসে যে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা যায় কিনা। কিন্তু আমরা দেখছি যে আম, 5 আগস্ট পরবর্তী সময়ে আম, আমরা আন্দোলন, বা আমি যদি বলি গণ অভ্যুত্থানের ভিতর থেকে এবং তারও আগে থেকে একটা কমন চাওয়া ছিল। কমন চাওয়াটা হচ্ছে বিকল্প মানুষ, একটা একটা থার্ড পার্টি, একটা অল্টারনেটিভ পার্টি বাংলাদেশের রাজনীতিতে আসলে চায়। তো সেই চাওয়া এবং আম, আমাদেরও আসলে আহ আমি যদি বলি একটা অভ্যুত্থান তো আমাদের প্রত্যেকের কাঁধে ভারী করে দেয়। কারণ এই যে এতগুলো মানুষ, আমাদের সহযোদ্ধা আমরা হারাইছি, তো সেইখান থেকে এই দায়টা তো আমরা ইগনোর করতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে 5 আগস্টের পরে আমরা সবার মতো হয়তো ঘরে ফিরে যাই না। আমরা নাগরিক কমিটি করলাম, নাগরিক কমিটি করে আমরা আহ বোঝার চেষ্টা করলাম যে আসলে এই তৃতীয় একটা শক্তি সেটা আসলেই কতটা প্রয়োজন, বা আমরা আসলে প্রেশার গ্রুপ হিসেবে। এবং প্রথমত আমাদের মনে হয়েছিল যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের একটা একটা মানে রেভলিউশনারি ফোর্স বা প্রেশার গ্রুপ হিসেবে আমরা নাগরিক কমিটিটাকে রেখে দিব, এবং যারা জুলাই নিয়ে কথা বলবে, যারা এই গণ অভ্যুত্থানের শহীদ আহত নিয়ে কথা বলবে, এবং পুরোপুরি অরাজনৈতিক থাকবে, কিন্তু অবশ্যই আহ একটা প্রেশার থাকবে যে যাতে আসলে যে পুরোনো এক ধরনের সংস্কৃতি আমাদের বাংলাদেশে আছে, রাজনৈতিক সংস্কৃতি, সেটা যাতে পরিবর্তন হয়। এবং এই অভ্যুত্থানের ভিতর থেকে কিন্তু আমরা আহ মানে 3রা অগস্ট যেই আমাদের মাহিদ ইসলাম তিনি যে কথা বলেছেন যে ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা নিয়েই আসলে আমাদের যাত্রা শুরু। আমাদের আপনি নাগরিক কমিটি বলেন, এবং আম, আমরা এনসিপির ক্ষেত্রেও কিন্তু আমরা সেম মোটোটা নিয়ে আগাচ্ছি। দিস ইজ দ্য মেইন মোটো, যে আসলে আমরা ফ্যাসিবাদ চলে যেতে দেখেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে বহুদিন আমরা অ্যাক্টিভিজম করেছি, কিন্তু ব্যবস্থাটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। স্টিল নাও আমাদের ব্যবস্থাটার উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই। এবং সেই ব্যবস্থাটা যদি আমরা বিলোপ করতে না পারি, তাহলে আসলে যে রাজনীতির কথা আমরা বলছি, যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা আমরা বলছি, অন্যান্য রাজনৈতিক দলের সংস্কৃতি পরিবর্তনের কথা বলছি, সেগুলো আসলে অ্যাচিভ হবে না। তো এই জায়গা থেকেই আসলে আমাদের আহ এই নাগরিক কমিটি এবং এনসিপি, আহ আহ, পরবর্তীতে এনসিপি করা। তো আমার আহ আশাটা তো খুব সহজ না, স্বাভাবিকভাবেই একজন, আমি যদি বলি যে আহ, নারী হিসেবে তো একটা আরেকটা বড় মানে প্রতিবন্ধকতা থাকে আমাদের সমাজে রাজনীতি করার ক্ষেত্রে। দেখেন, স্টুডেন্ট হিসেবে যখন অ্যাক্টিভিজম করি তখন সেটা কিন্তু এক ধরনের ব্যাপার, এবং যখন আপনি ন্যাশনাল পলিটিক্স
নিয়ে কথা বলছেন, এবং মেইন স্ট্রিম পলিটিক্স এর সাথে আবার দেখা যায় যে ইলেকশনের একটা যুক্ততা আছে, সংযুক্ত আছে। তো সবকিছু মিলিয়ে আসলে নারী হিসেবে এই রাজনৈতিক যদি বলি যে মেইন স্ট্রিম পলিটিক্স করাটা খুব বেশি আসলে ভালো এক্সপিরিয়েন্স কারোরই না আমি বলবো। তো সেই জায়গা থেকে তো নানান ধরনের প্রতিবন্ধকতা আছে আসলে ব্যক্তিগত জায়গা থেকে, কারণ প্রত্যেকেই আমরা এখানে যারা এসেছি তারা নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু নাই, নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আসতে হয়েছে, এবং স্টিল নাও উই আর গ্রেপলিং উইথ সো মেনি থিং। আমার ক্যারিয়ারটা আসলে দেখেন, আমরা কিন্তু আসলে এখানে যারা আসছি তারা প্রত্যেকেই একটা খুব স্ট্রং একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। তো যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং আম, আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো রেঞ্জ থেকে পলিটিক্স এর বিশ্বাসী না, আমরা চাঁদাবাজি করতেছি না, আমরা বলছি চাঁদাবাজির বিরুদ্ধে। সুতরাং আম, আমাদের কিন্তু একটা প্রফেশন যেহেতু ছিল, বা ভবিষ্যতে আমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কোনো একটা প্রফেশনের সাথে থাকতে। তো এবং সাথে সাথে পলিটিক্সটা করতে। এখন বাংলাদেশের রাজনীতি তো আসলে কর্পোরেট সিস্টেমের নাই, যে আমরা আসলে রাজনীতি করে কোন একটা সিস্টেম, আমাদের ওরকম সিস্টেম নাই যে আমরা কিন্তু অর্থ আম, মানে প্রাপ্তির কোনো সুবিধা আছে, এরকম কোনো বিষয় নাই। তো সেইখানেও কিন্তু আমরা একটা স্ট্রাগলের মধ্যে আছি, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল ইকোনমি। তো পলিটিক্যাল ইকোনমি দাঁড় করানো এটাও আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে, এবং যেটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। উই আর ইন দ্য ভেরি এলিমেন্টারি ফেজ, বাট উই আর ওয়ার্কিং অন দ্যাট। তো এই ধরনের আসলে চ্যালেঞ্জ গুলো আছে। আর স্বাভাবিকভাবেই যখন আপনি আহ, একজন নারী সামনে এসে কথা বলবেন, সেটা আসলে বাংলাদেশের যে একটা মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেটা আসলে খুব সহজভাবে নেয় না। আপনি দেখবেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি একজন নারীকে আপনি যদি হেয় প্রতিপন্ন করতে চান তাহলে তার চরিত্র নিয়ে কথা বললেই যথেষ্ট। এবং একজন পুরুষকে যদি আপনি হেয় প্রতিপন্ন করতে চান তাকে অর্থ কেলেঙ্কারির সাথে আহ, জড়ায় দিলেই মানে মানে তার রাজনীতি শেষ, এই টাইপের একটা ব্যাপার। তো এই ধরনের চ্যালেঞ্জ আছে, এটা বাস্তবতা। এবং আমি মনে করি যে এটা শুধুমাত্র আমার বাস্তবতার ব্যাপারটা তা না, এটা বাংলাদেশের রাজনীতি করেন বড় দল হিসেবে বিএনপির যে নারীরা আছেন তাদের ক্ষেত্রেও ঠিক, এবং সকল নারী যারাই আসলে রাজনীতি বা অ্যাক্টিভিজমে আছেন, সামনের দিকে আছেন, এটা 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 একটা আমাদের সামাজিক বাস্তবতা। একটা জিনিস আমি সবসময় বলি যে অনেক সময় যে আমরা তো একটা বিশাল বড় গণ অভ্যুত্থান করলাম, একটা নতুন দিনের স্বপ্ন সবার মধ্যে আছে, আহ, কিন্তু সমাজের প্রবলেম গুলো তো গেল না। সো এবং 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 কেন একটা প্যারাডাইম শিফট হয়ে গেল না সবার বিহেভিয়ারে? সো এটাতে আমি ইউজুয়ালি যেটা বলি যে আসলে 5 তারিখ রাতে ঘুমানোর পরে 6 তারিখ 6 আগস্ট সকালে যখন আমরা ঘুম থেকে উঠছি, আমরা কিন্তু একই সমাজেই কিন্তু আসলে জেগে উঠছি। একটা একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু আমার সমাজের ভিতরে যে প্রেজুডিস গুলো আছে অনেক দিন ধরে, যে আমি আসলে এই যে ডিসএনগেজ সোসাইটি, এটা কিন্তু যায় নাই। সো এটার ফলশ্রুতিতেই অল অফ দিস প্রবলেমস। আপনি স্পেসিফিকলি যেটা বলছেন যে আহ, আমাদের নারীদের আসলে এখানে সামনে থেকে এসে নেতৃত্ব দেওয়ার যেগুলা খুবই আনকনসিয়াস এর ভিতর ঢুকে গেছে সমাজের কিছু কিছু প্রেজিডিস, এগুলো তো আছেই। সো দ্যাট ব্রিংস মি টু, আমার মনে হয় যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে হচ্ছে, যেহেতু আপনারা ডিসাইড করছেন বা বা ইউ আর ইন দা জার্নি অফ যে আমাকে আসলে নতুন একটা প্যারাডাইম শিফট করতে হবে, তো মানুষের কাছে তো এই নিউজটা, এই বা মানুষের কাছে তো এই মেসেজটা আসলে পৌঁছাইতে হবে, যাইতে হবে। সো কমিউনিটিকে কানেক্ট করার ব্যাপারে আপনারা কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা করতেছেন? ভেরি এক্সাইটিং কাজ যেটা দেখা যাচ্ছে যে উঠান বৈঠক গুলা হচ্ছে। আমি যতটুকু জানি এবং শুনছি যে আপনি মনে হয় এটার এটার ওয়ান অফ দা আর্লি আইডিয়েশন, আইডিয়েট করা মানুষ। তো এটা কেমন যাচ্ছে, আর এটা কতটুকু করা দরকার, বা এখানে আপনারা কিরকম সাড়া পাচ্ছেন, বা এমনকি আপনারা যখন পদযাত্রা করেছেন তখন কিরকম সাড়া পেয়েছেন, এবং মোর ইম্পর্টেন্টলি দ্য বিগ পিকচারে যে মানুষের সাথে কানেক্ট করা এবং সেটার নিডটা, সেটা কত কিভাবে 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 দেখতেছেন আপনি? দেখেন, সবসময় আসলে আমরা যখন নাগরিক কমিটি ছিলাম, কমিটির সময় স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আসলে খুব বেশি পাবলিক এঙ্গেজমেন্টে যেতে পারিনি। হ্যাঁ, এটা আমাদের একটা বাস্তবতা ছিল।
কারণ আমরা আম, যখন নাগরিক কমিটি হয় তখন হলো আমাদের মোটামুটি আমরা একটা স্ট্রাকচারের মধ্যে আসি, আমরা চেষ্টা করি যে আম, বিষয়টা একটা স্ট্রাকচারের মধ্যে আনতে, এবং আমাদের সাথে আমরা 55 জন নিয়ে শুরু করেছিলাম। তো আমরা আসলে এই নিজেদের মধ্যে যে টিউনিংটা, সেই টিউনিংটা ঠিক করতেই আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। তো এখন এনসিপি যখন কার্যক্রম আমরা শুরু করলাম, আম, এবং জুলাই মাসটা তো খুব গুরুত্বপূর্ণ, আমরা চিন্তা করছিলাম যে জুলাই মাসে কি আম, করা যায়, মানে কি কি প্রোগ্রাম নেওয়া যায়। তো সেই জায়গা থেকে আসলে জুলাই পদযাত্রার আইডিয়াটা। জুলাই পদযাত্রা আমরা জেলা ভিত্তিক প্রোগ্রাম করেছি, 64টা জেলায় আমরা যাওয়ার চেষ্টা করেছি। এবং আম, এইটার মাধ্যমে যেটা হয়েছে, আমার অবজারভেশনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখি, সেটা হচ্ছে যে বহুদিন পরে মানুষ, আপনি জানেন যে বাংলাদেশে আহ রাজনৈতিক দলের মিছিল এটা খুব পরিচিত একটা বিষয়। রাজনৈতিক দল স্লোগান দিচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মিছিল। উম এই মিছিল কিন্তু মানুষ, সাধারণ মানুষ এই মিছিলটার সাথে নিজেরা কানেক্টেড ফিল করতেন, কিন্তু এটা দলীয় মিছিল। কেউ যাইতো না, অনেক সময় অনেক মানুষজন বিরক্ত হইতো। আমি যদি বলি যে ঢাকা শহরে আপনি যদি জ্যামে বসে থাকেন, একটা মিছিল যাচ্ছে, মানে ইট উইল নট, মানে ইউ ইউ উইল নট ফিল গুড, বিকজ আপনার জ্যামে বসে থাকতে হচ্ছে, মানে মিছিলটা আহ, দলীয় এজেন্ডা বাস্তবায়নের মিছিল, ইউ ডোন্ট ফিল কানেক্টেড। কিন্তু যখন আমরা আসলে এই জেলাগুলোতে গেলাম, এবং আমরা তো পদযাত্রার সময় কোন একটা পয়েন্ট থেকে শুরু করলাম, শুরু করে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো সামনে একটা গার্লস স্কুল পড়েছে, গার্লস স্কুলের সামনে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, তারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সাথে জয়েন করতো। একজন দোকানদার, চায়ের দোকানদার, তাকে আমি দেখেছি যে দোকান ফেলে তারা মাহির ইসলামকে দেখতে আসছে। আম, একজন খুবই পার্ট টাইম হয়তো জব করে কোনো একটা দোকানে, সে দোকান থেকে বের হয়ে এসে নাহিদ ইসলাম হাসান তালুকে দেখতে আসছে, সার্জিস আলমকে দেখতে আসছে, তাসনিম যারা দেখতে কেমন কাছে থেকে এটা দেখতে আসছে। তো এবং যখন শুধু তাই না, এটা তুমি পদযাত্রার যাত্রার কথা বললাম, কিন্তু যেখানে আমরা বক্তব্য দিব, সেই জায়গায় আমাদের তো পয়েন্ট থাকতো যে আমরা একটা জায়গায় বক্তব্য দিতাম, আমরা সবাই সবার সাথে, হয়তো সামনে একটা বড় ক্রাউড ছিল, জনসভার মতো। তো সেইখানে আসলে আম, যারা থাকতেন তারা বক্তব্য শুনতে আসতেন, তারা শুনতে আসতেন যে আমাদের চিন্তা ভাবনা কি, আমাদের রাজনীতিটা কি, আমরা আসলে কিরকম দেশ চিন্তা করছি, আমরা আসলে কি বলি। এমন হয়েছে যে আম, বাবা, আপনারা দেখেছেন বাবা তার ছোট মেয়েকে কাঁধে নিয়ে এসছে এই জনসভায়, আহ মানুষের, আমাদের কথা শোনার জন্য, আমাদের দেখার জন্য। তো বহুদিন পরে আমার মনে হচ্ছে রাজনীতিবিদ এবং জনগণ এর মধ্যের যে একটা 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 সুতো ছিল, সেটা যেটা কেটে গেছে, সেটা আবার অনেকদিন পরে আমি সেই কানেকশনটা খুঁজে পেয়েছি। এবং আমার মনে হয়েছে যে মানুষের আর সেই রাজনীতিবিদ নিয়ে যে একটা ভীতি, আহ একটা পেশিশক্তি, রাজনীতি বাংলাদেশে 17 বছর চলেছে, এবং এখানে গুম খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ড, মানে এহেন কাজ নাই যে আসলে, মানে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে যা যা লাগে সব কম্পোনেন্ট ছিল। কিন্তু আমরা যখন 64টা জেলায় গেলাম, মানুষ রাজনীতি নিয়ে আসলে অনেক বেশি আশাবাদী আমার কাছে মনে হয়েছে, না হলে মানুষ তো আমাদের দেখতে আসবে না। তারা গণ অভ্যুত্থানের নেতাদের দেখতে এসছে, তারা তাদের কথা শুনতে এসছে, তার মানে তো বাংলাদেশ নিয়ে তার একটা আকাঙ্ক্ষা আছে। এবং সেই মানুষটা হয়তো এই আন্দোলনে সে পার্টিসিপেট করেছে, তো সে তো আসলে একটা, মানে বড় অংশ, আমরা যেটাকে বলি জনগণ, জনগণের একজন হয়ে এসেছে। সুতরাং সে কিন্তু আমাদের রাজনীতিটা ফলো করে। আমরা কিন্তু যখন আসলে ঢাকায় বসে থাকি, বসে আমরা বিভিন্ন পলিসি মেক করি, বিভিন্ন কর্মসূচি নেই, তখন কিন্তু আমরা যেটা করি, আমরা রেসপন্সটা করে থেকে পাই, আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাই। এবং আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে মানুষের সাথে যে একটা সম্পর্ক, সেটা আমাদের জুলাই পদযাত্রার মাধ্যমে হচ্ছে। তো এরপরে জুলাই পদযাত্রার পরে, না, জুলাই পদযাত্রার আগেই আসলে আমার বাড়ি নওগাঁ। নওগাঁতে আমি আহ, মনে করলাম যে আসলে নিজের এলাকায় আমি আসলে খুব বেশি আহ পরিচিত ব্যাপারটা তা না, কি করা যায়।
মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করার জন্য। তো হুট করে মনে হলো যে আচ্ছা, আহ, এই যে আমরা আহ, আমরা বলছি যে মানুষ আমাদের সাথে আসবে, এনসিপির রাজনীতি 6 মাস, এনসিপি রাজনৈতিক দল হিসেবে তার ভিশন মিশন এগুলো বলার সময় পেয়েছে মোটে 6 মাস। আমরা আম, একটা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস অর মিডল ক্লাস একটা সোসাইটি আছে, যাদের সাথে ফুললি কানেক্ট করতে পারি। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা তারা বুঝতে পারে। এবং আমরা যখন বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা যখন বলি সংস্কার, আমরা যখন বলি নতুন সংবিধানের যে আলাপগুলা, আমরা যখন বলি গণপরিষদ, তারা কানেক্ট করতে পারে। কিন্তু একটা বড় অংশ তো আমাদের সাথে কানেক্ট করতে পারছে না, আমাদের রাজনীতির ভাষা যেটা সেটা তো তাদের কাছে সেভাবে পৌঁছাচ্ছে না। সুতরাং কিন্তু তারা কিন্তু আমার ভোটার। তো কিভাবে তাদের সাথে একটা বন্ডিং আহ করা যায়, এইটা আমাকে খুব খুব করতে থাকলো যে আসলে এই মানুষগুলোকে কিভাবে রিচ করা যায়, যে এই মানুষটা। এবং আমি বলছি যে সবাই এনসিপি তে আসেন। গ্রামের সেই একজন একজন মানুষ, আমার আমার নওগাঁর একটা উপজেলার একটা ইউনিয়নের যে মানুষটা, সেই মানুষটা তো এনসিপির নামটা জানছে না। তার মানে আমার এনসিপির নামটা তাকে জানাইতে হবে। একটা নতুন দল যে আসছে এটা আমার জানা হবে। তো হোয়াট ইজ দ্য ওয়ে? তখন আমার মনে হলো যে আচ্ছা, আমরা তো আসলে বিভিন্ন সময় দেখেছি যে মানুষ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষকে জানানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় উঠান বৈঠক একটা খুব ভালো কাজে দেয়। তো ওয়াই নট, রাজনীতি কেন উঠানের মধ্যে যায় করা যাবে না? আমার কথাগুলো যদি আমি ওনার উঠানে যাই, যে বলি, তাহলে তো সে কানেক্টেড ফিল করবে, সে গুরুত্বপূর্ণ ফিল করবে। এবং আমি যখন একটা মঞ্চে দাঁড়িয়ে বলতেছি, জনসভায় ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতেছি, খুব সুশীল মার্কার কথা বলছি যে আমার দলে আসেন, আমি এই করবো সেই করবো, কিন্তু সে তো কানেক্টেড ফিল করতেছে না। আমার সেই যে ভাষা, সেই ভাষা তো তার জন্য না। তার মানে আমার ভাষাটা আরো সহজ করে তার ভাষায় কনভার্ট করে তার ওখানে যায় যদি আমি বলি, সে এনসিপির নামটা জানবে এবং এনসিপির জন্য তার একটা আগ্রহ তৈরি হবে। এবং যেই বিকল্প আমরা এই আন্দোলনের মধ্যে থেকে, আমরা অভ্যুত্থানের মধ্যে থেকে যেই বারবার করে যে কথাটা এসছে, এবং আমি মনে করি যে এই বিকল্পকে, এই প্রশ্নটার উত্তর বহুদিন খুঁজে পাওয়া যায়নি বলেই এই শেখ হাসিনার এই রেজিমটা, এই ফ্যাসিবাদী রেজিমটা এত দীর্ঘায়িত হতে পেরেছে। তো আমার সেই মানুষটা, মানে আমি বারবার করে অনেক এরকম হয়েছে যে আহ, আমি যদি বলি আমার প্রফেশনাল লাইফ আসলে আমি একটা আহ, আন্তর্জাতিক আহ, উন্নয়ন সংস্থায় কাজ করেছি বেশ কিছুদিন। তো দেখা গেছে যে আমি আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরেছি, আমি চায়ের দোকানে মানুষের কথা শুনেছি। কিন্তু তখন তখনও আমি দেখেছি যে হয় হাসিনা, না হয় হচ্ছে খালেদা, আহ এই আওয়ামী লীগ, বিএনপি, এর বাইরে কে, জামাত আছে, মানে এর বাইরে মানুষকে আসলে আমি চিন্তাই করতে দেখি নাই। তো এই যে বিকল্পকে, সেই বিকল্পটা যদি আমি আসলে তাদের কাছে বিকল্প হিসেবে না নিয়ে যেতে পারি, তাহলে আসলে আমার এই রাজনীতি খুব একটা, মানে একটা মিডল ক্লাসের রাজনীতি হয়ে থাকবে। কিন্তু এই রাজনীতি আসলে গণমানুষের রাজনীতি করতে হবে। তো ওই চিন্তা থেকে আসলে এই উঠানের রাজনীতি কনসেপ্টটা। এবং এই উঠানের রাজনীতিতে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলতাম, সেটা হচ্ছে, আমার মনে আছে আমি প্রথম এই প্রোগ্রামটা করি, এটা আসলে প্রথমে আমি মানে একদমই ব্যক্তিগত জায়গা থেকে এইভাবে করি, ছোট একটা প্রোগ্রাম, যে কোনো টাকা পয়সা লাগে না, উঠানের রাজনীতি করতে খুব কম টাকা লাগে। কি লাগে? আহ একটা ব্যানার লাগে, একটা ব্যানার বানাইতে কয় টাকা লাগে? ধরেন হাজার হাজার টাকার মতো লাগে, 700-800 টাকার মতো লাগে। তো আমি ভাবলাম যে এইটা, যেহেতু আমার টাকা নাই, এটা আমার একটা ব্যক্তিগত উদ্যোগ, আমার টাকা নাই, তাইলে কি করবো? এবং আমি আমার যারা নওগাঁ জেলার যারা আছে তাদের বললাম যে একটা ব্যানার বানান আপনারা, বানায় এমন একটা কমিউনিটিতে আমরা যাই যেখানে আসলে সচরাচর কোনো রাজনীতিবিদ যায় না। ধরেন রাজনীতিবিদরা কিন্তু এরকম ইউনিয়ন লেভেলে, গ্রামে যারা আসলে আছে তাদের কাছে 5 বছরে একবার যায়। 5 বছরে একবার যায় কেন? ভোটের জন্য। তো ভোটের জন্য যখন যায়, আহ এবং এবং দেখেন, ভোট তো আসলে গত 15 বছর তো ভোটেরও দরকার হয় নাই, তার যাওয়ারও দরকার হয় নাই। সুতরাং
ওই মানুষগুলোর কাছে আসলে কোনো রাজনীতিবিদ যায় নাই। তো আমি বললাম যে হ্যাঁ, এরকম আপনারা একটা কাজ করেন, একটা ব্যানার বানান, যা আর তারপরে এরকম একটা কমিউনিটি সিলেক্ট করেন যার কাছে কেউ যায় নাই, কোনো রাজনীতিবিদ। এবার খুবই মজার অভিজ্ঞতা। আহ একটা আপনারা জানেন যে আমার নওগাঁতে হচ্ছে আমের জন্য বিখ্যাত। তো আমি বলছি যে জাস্ট উঠান, ধরেন একটা আম গাছের নিচে বসে আমরা একটা মানে একদম জাস্ট পাটি বিছায়ে, কোনো চেয়ার থাকবে না, চেয়ার থাকবে না, পাটি বিছায়ে আমরা হচ্ছে আলোচনা করব। ওনারা বসবেন, আমরা বসবো। তো যারা কমিউনিটির পিপল তারা হলো আহ সকাল থেকেই তাদের বলা হয়েছে যে ঢাকা থেকে নেতা আসবে। এবার ঢাকা থেকে নেতা আসবে, আহ এসে তাদের সাথে কথা বলবে। তো তারা হচ্ছে খুবই টেনশনে আছে স্বাভাবিকভাবেই, যে ঢাকা থেকে নেতা আসবে। এবার আমি যখন গেলাম, মানে ওনারা নেতা খুঁজতেছে, মানে আমি তো যে বসছি হচ্ছে নিচে, এবং ঢাকা থেকে গেছি একটা একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ মানুষ। তো ওনারা কোনোভাবে বিশ্বাস করতেছে না যে আমি নেতা। হ্যাঁ, যে নেতা তো এরকম হয় না। তো প্রথম থেকে মানে এই মানুষগুলো হচ্ছে খুবই সাই থাকে, কথা বলতে চায় না, কিন্তু ওনারা যখন কথা বলা শুরু করে, আপনি যখন ওনাদের সাথে সেই ইন্টারাকশনটা, সেই সেই চেকিং পয়েন্টে যেতে পারবেন, তখন তারা নানান কিছু বলা শুরু করবে। তো তারা আসলে তাদের অভিব্যক্তিতে যখন বললো যে ঢাকা থেকে নেতা আসছে, কোন একটা রাজনৈতিক দলের নেতা, সে আমাদের সাথে এরকম করে বসে, আমাদের সাথে জাস্ট মানে এরকম মাটিতে বসে আমাদের ঘরে এসে বসবে, উঠানে এসে বসবে, এটা আমরা জীবনেও দেখি নাই। তো এই মানে এই জিনিসগুলাতে ওনারা অনেক বেশি কানেক্টেড ফিল করে। এবং আমরা আসলে উঠান বৈঠকে যেটা করি, সেটা হচ্ছে আমরা প্রথমে আমি ওইটা আসলে এইভাবে শুরু করেছিলাম যে একটা ভোটের যে কত দাম, এটা নিয়ে আসলে শুরু করেছিলাম। যে আপনি একটা চায়ের দামে 100 টাকায় মানে একটা বিরিয়ানির প্যাকেটের দামে আপনি হচ্ছে আপনার ভোটটা বিক্রি করে দিচ্ছেন। এই ভোটটা আসলে বিক্রি করছেন বলেই আপনার আজকে এই অবস্থা। এগুলো তো আপনার দায় আছে। কেন দায় আছে? আপনি ভোটটা বিক্রি করছেন, আপনার কাছে রাজনীতিবিদরা এসে প্রতারণা করছে, আপনাকে বলছে খালা, আহ খালা ফুপু এগুলা বলে আপনার কাছ থেকে হচ্ছে ভোটটা নিয়ে গেছে। আপনি আপনি তার বদলে কি করছেন? টাকা টাকা নিচ্ছেন, আপনি ভোটটা বিক্রি করছেন। তার মানে আপনার সন্তান যখন ভালো শিক্ষা পাবে না, আপনি যখন ভালো চিকিৎসা পাচ্ছেন না, আপনি আপনার যখন হচ্ছে আম, আপনার যেই যেই বিষয়গুলো আপনার পাওয়ার কথা, আপনার হকের জিনিস, আপনার বিধবা ভাতা পাওয়ার কথা, আপনার বয়স্ক ভাতা পাওয়ার কথা, আপনার নানান ধরনের সুযোগ সুবিধা যেটা সরকার আপনার জন্য দিয়ে রাখছে, আপনি পাওয়ার যোগ্য, কিন্তু সেটা আপনি ক্লেম করতে পারতেছেন না। কেন ক্লেম করতে পারতেছেন না? কারণ আপনি যখন ক্লেম করতে যাচ্ছেন, আপনাকে বলবে এই তোরে না 1,000 টাকা দিছি। তো ভোট তো আপনি বিক্রি করছেন, এবং আপনি ভোটটা বিক্রি করে আপনার 5টা বছর আপনি হলো বিক্রি করে দিচ্ছেন। আপনি কিসের দামে বিক্রি করছেন? আপনার 5টা বছর, আপনার সব সুবিধা, এগুলো সবকিছু বিক্রি করছেন আপনি জাস্ট একটা 1,000 টাকায় বা 500 টাকায়। তো এইটা করা যাবে না। তার মানে ভোটের দাম অনেক। ভোট এইভাবে কাউকে দেওয়া যাবে না, মার্কা দেখে ভোট দেওয়া যাবে না, যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিতে হবে। এইটা যখন ওনাদের বলি, ওনাদের মধ্যে যে একটা পরিবর্তন, মানে দেখা যায় যে ওনারা এইভাবে কখনো চিন্তাই করে নাই। বাংলাদেশের মানুষ আসলে, আমরা যেই বাংলাদেশের নতুন রাজনীতির কথা বলতেছি, এটা একটা ফ্যালাসি। দেখেন, বাংলাদেশে যে নতুন রাজনীতির কথা আমরা বলতেছি, এমন একটা পপুলেশনকে বলতেছি, যে পপুলেশন বা যে ভোটার আসলে বিএনপির জন্য তৈরি করা, আওয়ামী লীগের জন্য তৈরি করা, এবং আমি যদি বলি জামাত, এই তিনটি তো দল বাংলাদেশে ছিল, তাদের তৈরি করা ভোটার। তাদের আমরা যদি বলি নতুন রাজনীতির কথা, বুঝবে না। আমাদের ভোটার আমরা তৈরি করি নাই, বাংলাদেশে আসলে ভোটার তৈরি করা হয় নাই। কারণ ভোটার কি হবে? তারা রাজনীতি সচেতন হবে। বাংলাদেশে রাজনীতি সচেতন জনগোষ্ঠী নাই। আমি তো একটা কথা আমরা আমি একটা কথা বলেন। যেটা ইউজুয়ালি বলি আর কি, সেটা হচ্ছে অনেকে বলে যে না, বাংলাদেশে একটা রাজনৈতিক দলের ভ্যাকিউম আছে, যে জায়গায় হচ্ছে একটা অপরচুনিটি আছে। কিন্তু আমি অন্যভাবে দেখি, আমি বলি যে বাংলাদেশে ভ্যাকিউম হইতেছে রাজনীতি। রাজনীতি আসলে নাই। আপনি যে আসলে ওনার উঠানে গিয়ে বসছেন, তার সাথে তার কথা বলতেছেন, আপনি ওনার কাছে রাজনীতি নিয়ে গেছেন, যেটা আসলে ওনার কাছে কখনো পৌঁছায় নাই, তাই না? ওনার কাছে পৌঁছাইছে আসলে ভোট, বা যখন এমনকি একদম। সেটা পৌঁছেছে, সেটাও 16 বছর সময় হয়ে গেছে হুম, হয়তো, বুঝছেন? সো সো রাজনীতি রাজনীতি আসলে আমাদের এখানে আসলে নাই। এই জন্য আমরা আসলে এখানে ক্ষমতার কারাকারি হইতেছে এখানে চলতেছে, বা সেটাই হইতেছে আমাদের মানে বলা যাইতে পারে যে মেজর ডিসকোর্স, যে ক্ষমতা আসলে কে নিয়ে যাবে। তো সেটা থেকে আসলে রাজনীতি করতে
তে যাওয়াটাই আসলে কিন্তু মানুষের কানেক্ট করার থ্রুতে যাইতে হবে, এবং সচেতন নাগরিক তৈরি করার আগে আসলে তো রাজনৈতিকতাও ক্রিয়েট হবে না, রাজনৈতিক জনগোষ্ঠীও আপনি তৈরি করতে পারবেন না। সো আমার যেমন আরেকটা পডকাস্ট আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমাদের কি লম্বা কাজটা কি, তো আমি বলি যে বৈপ্লবিক কাজটা হইতেছে আসলে মানুষের সাথে কথা বলা। মানুষের সাথে কথা বলার থেকে বড় কোনো বৈপ্লবিক কাজ নাই। সো দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস মি টু অ্যানাদার কোয়েশ্চেন, যেটা আমি আসলে ইয়া করবো বলছিলাম যে হুম। এই যে দলটা একটা হচ্ছে যে আমার রাজনৈতিক জনগোষ্ঠীটাকে তৈরি করা, যে আমি মানুষকে তৈরি করতেছি, তার অধিকার গুলো সম্পর্কে আমি তাকে সচেতন করতেছি, তার দায়িত্বগুলো সম্পর্কে আমি তারে সচেতন করতেছি। দায়িত্বহীন অধিকার বলে আসলে তো কিছু নাই, তাহলে আপনার রাজনৈতিক জনগোষ্ঠী হতে পারবেন না। তো সেটা তো আমার জনগোষ্ঠীকে তৈরি করার কাজ। কিন্তু নিজের আমাদের এই অর্গানাইজেশনটাকে, যে এনসিপি অর্গানাইজেশনটাকে আরো স্কেল করার জন্য দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে আহ, এটাকে আসলে প্রান্তিকে জনমানুষের দল করে তোলার জন্য আসলে এই যে জেলা উপজেলা এইসব জায়গায় জিনিসপত্রগুলা কেমন চলতেছে, এটা এক। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে যারা আসলে আওয়ামী লীগেও হয়তো যাবে না, বিএনপিতেও যাবে না, জামাতেও যাবে না, কিন্তু নেতৃত্ব কোয়ালিটি সম্পর্কে অনেক অনেক লোক আছে যারা আসলে অ্যাপলিটিক্যাল রয়ে গেছে, কারণ আসলে ওই যে পলিটিক্যালিটি সোসাইটিতে ছিল না, বা তাদের পলিটিক্স, তো সেটার প্ল্যাটফর্ম হয়ে ওঠার জন্য এনসিপি কিরকম ভাবে আপনার হিসেবে চিন্তা করে, বা আপনার ব্যক্তিগত চিন্তাও এখানে কিরকম আছে। দুইটা জিনিস, একটা হচ্ছে যে এই ধরনের লোককে আসলে দলের নেতৃত্বে নিয়ে আসা, এটাকে একটা আসলে লার্জ পার্টি, লার্জ লিডারশিপের ক্যাপাবিলিটি গুলো নিয়ে আসা, অলসো একদম তৃণমূলে এই দলটাকে নিয়ে যাওয়া, এইসব জিনিস নিয়ে কি চিন্তা আছে বা কি ধরনের কাজ হচ্ছে? তো ওই আম, যেটা বললাম যে আসলে উঠানে রাজনীতির পরেই আসলে এটা আমাদের দলের মধ্যে খুব একটা আন্দোলন ক্রিয়েট করলো যে তাহলে এটা আমরা উপজেলা ভিত্তিক কেন করি না। মানে আমরা তো জেলা ভিত্তিক এক ধরনের পদযাত্রা করছি, মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, বাট আমরা উপজেলায় তো পৌঁছাতে পারিনি। তাহলে উপজেলায় আমরা যদি এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের কথাগুলো একটু একটু করে বলি, তাহলে বোধহয় মানুষজন বুঝতে পারবে যে এই দলটা কি চায় আসলে। তো এই কারণেই আসলে এই উপজেলা ভিত্তিক উঠানে নতুন সংবিধান, এই বিষয়টা সামনে আসলো। এবং এই উপজেলা ভিত্তিক এই প্রোগ্রামটা, কর্মসূচিটা কিন্তু এখনো চলছে। তো আর সাথে সাথে তো স্বাভাবিকভাবে সাংগঠনিক বিস্তার, যেটা আম, আমাদের যে জেলা পর্যায়ের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলা আম, কাজ হচ্ছে সেখানে। এবং আমরা খুব খুব কম সময়ের মধ্যে, হয়তো অক্টোবরেই আমরা যে কমিটিগুলো সমন্বয় কমিটি ছিল সেগুলো আহ্বায়ক কমিটি করবো। এবং মানে এই সমন্বয় কমিটি যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে আসলে সার্চ কমিটি হিসেবে কাজ করার কথা, এটা আহ্বায়ক কমিটি হওয়া পর্যন্ত। তো সবার রিকমেন্ডেশন অনুযায়ী একটা আলোচনা সাপেক্ষে আমরা আহ্বায়ক কমিটি দিব। এটা হচ্ছে সাংগঠনিক ব্যাপার গেল। এবার এই উঠানে নতুন সংবিধানের মতো আরো কিছু আম, একেবারে আমি যদি বলি যে এটা তো উপজেলা ভিত্তিক, আমাদের তো ইউনিয়নে যাইতে হবে, আমাদের ওয়ার্ডে যাইতে হবে, তো একদম নিউক্লিয়াসে যাইতে হবে। তো এইরকম আরো কিছু কর্মসূচির পরিকল্পনা আমাদের আছে। যেমন ব্যক্তিগতভাবে আমার একটা চিন্তা আছে, একেবারে ব্যক্তিগতভাবে চিন্তা আছে, এটা আমি জানি না, এটা পার্টিতেও আমি বলি নাই। আম, সেটা হচ্ছে, দেখেন, আম, যেই এই একটা গণ অভ্যুত্থানে তো আসলে নানান ধরনের মানুষজন আসছে, একেবারে অ্যাপলিটিক্যাল মানুষ, আপনি যেটা বললেন সেও আসছে। তার জন্য আসলে এনসিপি কি বলছে, তাকে এঙ্গেজ করার জন্য এনসিপি আসলে কি করতেছে, সেটা হচ্ছে যে আহ দেখেন, যিনি একেবারে অ্যাপলিটিক্যাল, আহ তাতে পলিটিক্সে আগ্রহ নাই, সে ভাবে যে এনসিপির এনসিপিও মানে আগের আগের লোকজন যে পথে গেছে এনসিপিও সেই পথে যাবে, বা এরকম অনেক নেতিবাচক ধারণা তো আমাদেরকে নিয়ে আছে। তো সেই মানুষটার জন্য সে, মানে আমার আমার তো তাকে আমি বললেই সে আমার পার্টিতে এসে যোগ দিবে না। তো আমার তার জন্য একটা কর্মসূচি নিতে হবে, তার কাছে যাইতে হবে। তো আমরা যখন আন্দোলনে ছিলাম, দেখা গেছে যে মায়েরা মায়েরা কিন্তু খিচুড়ি রান্না করে এনে আমাদের খাওয়াইছে, কিছু করতে পারতেছে না, হয়তো পানি পানি দিছে আমাদের। তারপরে দেখা গেছে যে অনেকে পেস্ট নিয়ে এসে দিছে, টিয়ার শেলের ধোয়া, আম, বলছে যে তোমরা হচ্ছে ইয়ে করো, মানে নানান ভাবে আমাদের সহযোগিতা করছে। তো আমরা তো আসলে সেই মানুষগুলোর জন্য তো কোনো কর্মসূচি নাই আমাদের, আমরা তাদের কিভাবে ইনভলভ করবো, কিন্তু তারাও তো আমার ভোটার।
তো উঠানে উঠানে রাজনীতি বা উঠানে নতুন সংবিধানের মতো আমার 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 ব্যক্তিগতভাবে একটা পরিকল্পনা আছে যে রান্নাঘরে রাজনীতি। আমার রান্নাঘরগুলোতে যাইতে হবে। রান্নাঘরগুলোতে গেলে আমি মানে সেই নারীদের সাথে আমি যোগাযোগ করতে পারবো। একজন নারী মানে তো আসলে সেই পরিবারটা, সেই পরিবারের একেবারে আমব্রেলাটা। তো সেই নারীদের কাছে যদি আমি তার রাজনীতির ভাবনাটা, কিচ্ছু না ভাই, আমি রাজনীতি বলতে যেটা বুঝি, রাজনীতি হচ্ছে, রাজনীতিবিদের কাজ কি জানেন? মানে সাধারণ মানুষের কথা শোনা, আর কোনো কাজ নেই। তাদের কথা কেউ শোনে না। তাদের কথা যখন আপনি শুনবেন না আপনাকে, তাহলে কেন তারা ম্যান্ডেট দিবে যে তুমি সংসদে যাও? তুমি তো আমার কথাই শোনো নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। তাহলে আমার রান্নাঘরের সেই নারীর সাথে যদি সম্পর্ক না হয়, আমি যদি যাই একদিন যেয়ে বলি যে আমাকে ভোট দিয়েন, তাহলে তারা কেন আমাকে ভোট দিবে? তার আমার কথাটা বুঝতে হবে। তার কথাটা আমার রাজনীতি হয়ে উঠতে হবে না, এমন না যে আমার কথাটা তার এক্স্যাক্টলি, রাজনীতি হবে, তাই না? হ্যাঁ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে দা আদার ওয়ে অ্যারাউন্ড, সেটা হচ্ছে তার কথাটা হচ্ছে আমার জানতে হবে, যেটা আমি আসলে সংসদে বলবো। এখন সেই নারীকেও আমার আসলে আমার এনসিপির সাথে কানেক্ট করতে হবে। দেখেন, আমরা এনসিপির সাথে এখনো অনেক সেক্টরকে কানেক্ট করতে পারি নাই, অনেক সেক্টকে কানেক্ট করতে পারি নাই। যেমন আমরা আমাদের শ্রমিক, আহ, আলাদা করে শ্রমিক উইং আছে, কিন্তু আমরা আহ, যে গার্মেন্টস এর যে নারীরা, একটা বড় সংখ্যক বাংলাদেশের, আমি যদি বলি যে এক্সপোর্টের ব্যাকবোন, সেই নারীদের তো আমরা আসলে কানেক্ট করতে পারি নাই। আমরা আমাদের এখানে লিডারশিপে আমাদের শ্রমিক নারী দরকার। আপনি ধরেন লিডারশিপে আমাদের যে চা শ্রমিক, আমি আমার উঠানে রাজনীতির একটা এপিসোড আমি করেছিলাম শ্রীমঙ্গলে। সেখানে আমার চা শ্রমিক যারা 187 টাকা দিনে যারা মজুরি পায়, তারা তাদের কথাগুলো বলেছে, কিন্তু সেই কথাগুলো তো আসলে, তাদের কথাগুলো তো আসলে সংসদে যাওয়া দরকার। এখন তাদের কথাগুলো আমি, তাদের কথাগুলো, তাদের দুঃখ দুর্দশার কথা যতটা না বলতে পারবো, তারা তো, তাদের তাদের যদি আমরা সেই লিডারশিপে আনতে পারি, তারা তাদের কথাগুলো আসলে আরো অনেক ভালোভাবে বলতে পারবে, তাদের রিপ্রেজেন্ট করতে পারবে, তাদের অধিকারের জন্য লড়াই করতে পারবে। সুতরাং আমাদের আসলে এখনো আরো অনেক জায়গা থেকে লিডারশিপ তৈরি করার একটা দায় আছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের নিজেরা আসলে তাদের কাছে পৌঁছানো তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখান থেকে লিডারশিপ বের করে আনা। এবং দেখেন, বাংলাদেশে মাদ্রাসার অনেক বড় একটা অংশ নারীরা আছে, যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, তাদের রাজনীতি তো আছে, তাদেরও তো রাজনীতি চিন্তা ভাবনা আছে। সেই সেই নারীর রিপ্রেজেন্টেশন, সেই নারী মানে আমাদের সাথে নাই কিন্তু। তো সেই নারীকে তো আমাদের সাথে আনতে হবে, এবং তার রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদের সাথে আমরা একসাথে যদি শেয়ার করি, আমরা হয়তো নতুন আরো অনেক কিছু পাবো। সুতরাং এরকম আসলে ছোট ছোট করে আর নানান ধরনের চিন্তা ভাবনা এনসিপির পক্ষ থেকে করা হচ্ছে, বিভিন্ন সেক্টকে কানেক্ট করা, এবং একেবারে ইউনিয়ন বা একদম নিউক্লিয়াস পর্যন্ত যাতে যাওয়া যায়, এরকম ছোটখাটো আরো অনেকগুলো পরিকল্পনা আছে। আহ এটাই আর কি। আহ এখনো আলোচনার মধ্যেই আছে, এবং দেখা যাবে যে আমরা হয়তো খুব মানে সহসাই আমরা চেষ্টা করবো সেটা নিয়ে একেবারে তৃণমূলে যেতে। একটা হচ্ছে জনমানুষের দল হয়ে ওঠার জন্য আপনি বলতেছেন একদম আমাদের তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি করে আনতে হবে, বা হয়তো হয়তো নেতৃত্ব তৈরি হয়ে আসে, আমাদেরকে আসলে হুম, খুঁজে নিতে হবে তাদের খুঁজে রাজনীতি। নিন। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে হয়তো হয়তো এমন লোকও থাকতে পারে যারা আসলে এমন লোকও থাকতে পারে যারা হচ্ছে যে হয়তো অন্য 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 কাজে তারা হইতেছে ভেরি সাকসেসফুল, রাজনৈতিক হুম, 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 সচেতনতা আছে কিন্তু হুম। জয়েন করছে না। ওই ধরনের লোকও কি আনার কি চিন্তা ভাবনা আছে কিনা যে? একদম, একদম, হ্যাঁ, 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 আমি বুঝতে পারছি। আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে এখানে। আহ, যারা আসলে আমাদের, আমরা মানে উপদেষ্টা হিসেবে আসলে তাদের চাই, যারা আসলে এই যে ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন সময় সমালোচনা করেছেন, বা বিভিন্ন সময় তারাও অ্যাক্টিভিজম করেছেন, এবং তারাও একটা বিকল্প খুঁজেছে, যাদের হয়ে আসলে তারা মানে আমাদের যেই ন্যারেটিভ, সেই ন্যারেটিভে আসলে তারা কথা বলেন। কিন্তু আমাদের সাথে হয়তো সেই সংযোগটা নাই। সেই সিনিয়র যে মানুষগুলো, তাদের অভিজ্ঞতা আছে, তাদের হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, সাবজেক্ট ওয়াইজ তাদের, তারা তাদের জায়গা থেকে হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই মানুষগুলোকে নিয়ে আমরা একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে চাচ্ছি। এটা মানে আন্ডার প্রসেস। এটা খুব দ্রুতই হয়তো আমরা পাবলিশ করতে পারবো। এটা একটা বিষয়। এবং আমরা যেহেতু এটা আহ্বায়ক কমিটি ছিল এনসিপির, আমরা হয়তো আমরা খুবই দ্রুতই এটা চেষ্টা করতেছি আমাদের মানে দুই একটা
সিদ্ধান্ত এরকম যে আমরা আরো নতুন মানুষ আসলে অনবোর্ড করতে চাই। আমরা কিন্তু নাগরিক কমিটি যখন ছিলাম, আমরা কিন্তু বেশ কয়েক দফায় নতুন নতুন মানুষজন অনবোর্ড করেছিলাম, এবং একটা এক ধরনের যাদের সাথে আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, আহ, বা যারা আসলে যেই তরুণরা আসলে নতুন রাজনীতিটা করতে চায়, সেরকম কিছু মানুষ হয়তো আমাদের সাথে যুক্ত হবে। এবং আহ এই এইটাই আসলে আমরা ওটাই বলছি যে আপনি যেটা বলছেন যে গণমানুষের দল বা এখানে এনসিপি, অনেকেরই প্রশ্ন যে এনসিপি আসলে গঠন হওয়ার পরে আহ সে পুরো প্যাক্ট হয়ে গেছে কিনা, মানে এখানে আর আর ঢোকার কোনো ব্যবস্থা আছে কিনা। সেই ব্যবস্থাটা আছে। সেটা হলো আমরা হয়তো খুব দ্রুতই এরকম একটা চেষ্টা করব যে আমরা আরো কিছু মানুষকে অনবোর্ড করবো এনসিপির মেইন কমিটি। এখন আমি একটু শিফট গিয়ার লিটল বিট, সেটা হইতেছে যে ডাকসু হয়ে গেল কয়েকদিন আগে, আপনি নিজেও ঢাকা 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 বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো একটা তো অবশ্যই ভালো যে ডেমোক্রেসি ইজ ব্যাক ইন বাংলাদেশ, তো এটা একটা ভালো জিনিস, বাট আপনার নিজের চিন্তা ভাবনাগুলো কিরকম, বা আপনাদের সাথে যারা রাজনীতি করছেন এরা বাকচাষ বা তারাও যে রেজাল্ট যাদের হলো, সেখান থেকে কি কোনো দ্য রেসপন্স অফ দ্য ইলেকটোরেট এই সম্পর্কে কোনো উপলব্ধি আছে কিনা, বা এখান থেকে আসলে আমাদের কোনো কি লার্নিং নেওয়ার আছে, বা কি কোনো কোর্স কারেকশন যদি করার দরকার হয় সেটা আছে কিনা, এটা আপনার 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 চিন্তা বা রিফ্লেকশন গুলো কি এটা নিয়ে জানতে চাচ্ছি। আমি বিভিন্ন সময় বলি আর কি যে ডাকসুর ক্যালকুলেশনটা খুবই ইউনিক। সেটা হচ্ছে যে আপনি হয়তো আপনি ন্যাশনাল পর্যায়ে কোন একটা লিডার, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আপনি ডাকসুতে জিতে আসতে পারবেন। ডাকসু আসলে এতটাই ক্রিটিক্যাল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের ভোট আসলে কাকে দিবে এটা তারা এই ব্যাপারে তারা খুবই ক্রিটিক্যাল। তারা অনেক কিছু সবার সাথে কথা বলবে, সবার সাথে মিশবে, কিন্তু ভোটটা আসলে তারা কোন বিবেচনায় দিবে এটা আপনার প্রথমে ধরতে হবে। আমি যেটা বলেছিলাম, আমি কোন একটা টক শোতে বলেছিলাম যে আহ, এই ডাকসুর আগে, যে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আসলে আপনার কি মনে হয় ডাকসু নিয়ে, ডাকসু এবার কেমন হবে, আমি বলেছিলাম যে স্টুডেন্টরা আসলে সেই নেতৃত্বকেই গুরুত্ব দিবে, বা সেই নেতৃত্বকে তারা হচ্ছে তুলে আনবে যারা কিনা তাদের সাথে বেশি কানেক্টেড, তারা ফিল করছে হয়তো যে তারা বেশি কানেক্টেড। তো আমাদের এই জায়গা থেকে আসলে আত্মসমালোচনা জায়গা আছে। সেটা হচ্ছে আমাদের একটা সংকট হচ্ছে, আমি যদি বলি অভ্যুত্থানের সময়ে এই বাকের কাদের, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তো ইনাদের সাথে কিন্তু ইনারা আসলে একেবারে, আমি যদি বলি যে একদম ফ্রন্ট লাইন, আমি যদি বলি বাকের ছয়জন যে সমন্বয়ক যাদের আসলে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে বাকেরও একজন। তো এবং কাদের হচ্ছে 9 দফার ঘোষক। যখন এরকম একটা সময় যে যদি 5 আগস্ট না হতো, তাহলে এই 9 দফা ঘোষণা করার জন্য, আমি যদি বলি 5 আগস্ট কেন, 3 আগস্ট যদি না হতো, 9 দফা ঘোষণা করার জন্য তো আসলে আব্দুল কাদের তখন ফাঁসি হতো এবং তাকে তো আসলে খুঁজে পাওয়া যেত। তো এই ধরনের আসলে রিস্ক নিয়ে এই আমাদের ছাত্র নেতারা তারা কিন্তু এক ধরনের আহ, সাধারণ জনগণের কাছে পরিচিত, এবং তারা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট পেয়ে পেয়ে গেছে। সুতরাং তারা ছাত্র নেতা হওয়ার আগে তারা আসলে জাতীয় নেতা হয়েছে। এটা হচ্ছে তাদের জন্য একটা সংকটের জায়গা ছিল। তো যখন তারা আসলে জাতীয় নেতা হয়ে গেছে, তাদের এক্সপোজারটা আসলে ন্যাশনালি অনেক বেশি ব্রডেন। তো ক্যাম্পাস তাদের জন্য আসলে অনেক ছোট হয়ে গেছে, যে আম, সাধারণ স্টুডেন্টদের সাথে তাদের একটা যোগাযোগহীনতা তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই। আপনি যদি বলেন 5 আগস্ট পরবর্তী সময়ে নানান ধরনের বিষয় আমাদের আম, আহ, যারা মানে উপদেষ্টা হিসেবে গেছে, যারা অভ্যুত্থানের পক্ষ থেকে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে গেছে, তারা তো তাদেরই সহযোগিতা। সুতরাং এইটা আসলে খুব মানে ইকুয়াল হয় নাই আসলে। আমি যদি বলি যে ক্যাম্পাসের রাজনীতি এবং জাতীয় রাজনীতি, ক্যাম্পাসের রাজনীতির আগে তারা জাতীয় রাজনীতি নিয়ে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সুতরাং আম, ওই জায়গা থেকে এক ধরনের যোগাযোগহীনতা ছিল, হয়তো ক্যাম্পাসের যারা স্টুডেন্ট ছিল তাদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। এরকম বেশ কিছু বিষয় ছিল। এবং আমি যদি বলি এটা সুযোগ হিসেবে, কিন্তু আসলে যারা এই সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে, এই
একটা ক্যাম্পাসের নেতৃত্বের ভ্যাকিউম, এই ভ্যাকিউমটাকে যারা আসলে পুঁজি করে সামনে আগাতে পেরেছে তারাই কিন্তু আসলে জিতেছে। এবং এই আম, এখন অবশ্য বলাই যায়, সেটা হচ্ছে আমি যেহেতু ছিলাম ক্যাম্পাসে, মানে আম, ওই বেশ মানে ডাকসুর সময়টা পুরোটাই মানে মোটামুটি 7 দিন ধরে আমি ক্যাম্পাস মুখী, ক্যাম্পাসে ওদের সাথে কথাবার্তা বলছি। তো ডাকসু নির্বাচনে কিন্তু যারা আসলে ভোট দিয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে। এবার এখানে একটা সংকটের জায়গা আছে, সেটা হচ্ছে আপনি মনে করে দেখবেন যে খালেদ মহিউদ্দিন ভাইয়ের শোতে আব্দুল কাদের বলেছিল যে সে রাজনীতিবিদ হবে। অন্য সবাই নানান ধরনের প্রফেশনের কথা বলেছে, নানান কিছু বলেছে, যে আমি টিচার হইতে চাই, আমি হয়তো পিএইচডি করতে চাই। কিন্তু একমাত্র আব্দুল কাদের, সে কিন্তু বলেছে যে আমি 5 বছর পরে নিজেকে বা 10 বছর পরে নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাই। সুতরাং এইখানে তো আসলে ক্যাম্পাসে আমরা মানে এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু ক্যাম্পাসটাকে ডিপলিটিসাইজ করার একটা একটা সূক্ষ্ম প্রচেষ্টা দেখেছি। যেমন রাজনীতি যখন একটা অভ্যুত্থান হয়ে যায়, দেখেন যখন আপনার ক্রাইসিস থাকে ইউ নিড পলিটিক্স, বাট ওয়েন ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রাইসিস, ইউ আর ইন আ ভেরি লিন পিরিয়ড, তখন কিন্তু ইউ ডোন্ট লাইক পলিটিক্স। তখন আপনি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, আপনি অ্যান্টি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তারা কিন্তু ভয়ঙ্কর ভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এটা আরেকটা কারণ যে তারা ভেবেছে, এটা কিন্তু বলে যে এটা এই সরকার নাকি আমাদের সরকার। যদিও এটা নিয়ে আরো অনেক ডিবেট আছে, আমরা বলি যে আমরা যা বলি কোনোটাই বাস্তবায়ন হয় না, কিন্তু এটা আমাদের সরকার, যেহেতু আমাদের সরকার, যেহেতু ইউনূসকে আমরা বসাইছি, সেহেতু এই বাকের কাদেরের সরকার হচ্ছে ইউনূস সরকার। যখন স্টুডেন্টরা এই ন্যারেটিভে বিশ্বাস করে, বা একদম সাধারণ মানুষ, যেই ছেলেটা বা মেয়েটা ফার্স্ট ইয়ারে এসে জয়েন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে যখন আহ, দেখে যে বাকের কাদেরের আহ সহযোদ্ধারাই আসলে সরকারে আছে, তখন তারা এক ধরনের নেতিবাচকতা তাদের মধ্যে একটা সাবকনশিয়াস মাইন্ডে তৈরি হতে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। যেমন ছাত্রদলকে প্রত্যাখ্যান করার ব্যাপারটাও কিন্তু তাই, যে তারা ক্ষমতায় আসছে বলে তারা মনে করছে, এবং সাধারণ জনগণকেও মনে করানো হচ্ছে, এবং 5 আগস্ট পরবর্তী সময় তারা মানসিকভাবে ক্ষমতায় চলে আসছে। এই বিষয়গুলো কিন্তু স্টুডেন্টদের বিটার করছে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য। এবং আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন আপনার কোনো ক্রাইসিস নাই, একটা সময় ছিল যে, আমি যদি বলি 19 সালের ডাকসু নির্বাচন, সেটা যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তখন একটা প্যানেল দাঁড় করায় টিকে থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনি আর সবকিছু বাদ দেন, যে একটা প্যানেল দাঁড়াইছে ছাত্রলীগের বিপক্ষে, আমরা তাকেই ভোট দিব। কারণ এই প্যানেলটাই দাঁড় করানো সম্ভব হয় নাই অনেক জায়গায়। কারণ তখন অনেক ধরনের ক্রাইসিস ছিল, তখন গুমের ক্রাইসিস ছিল, খুনের ক্রাইসিস ছিল, হামলা মামলার ক্রাইসিস ছিল। আপনি 5 আগস্ট পরবর্তী সময় দেখেন, মানুষের তো প্রয়োজন নাই, ক্রাইসিস নাই, সাধারণ স্টুডেন্টদের কোনো ক্রাইসিস নাই। সব ছাত্র সংগঠনই কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্স করছে। তারা কম্বল থেকে শুরু করে, তারা মানে পানির ফিল্টার থেকে শুরু করে হলগুলোতে সবকিছু দিচ্ছে। সুতরাং মানে আমাদের এক এক ছোট ভাই, সে আমি ডাকসুর অনেক আগে আমি জিজ্ঞেস করতেছি ক্যাম্পাসের কি অবস্থা, ক্যাম্পাসে হচ্ছে তোদের মানে তোরা কি করতেছিস, মানে স্টুডেন্টদের জন্য কি করতেছিস, তোরা তো ডাকসুর জন্য রেডি হতে হবে। ও মানে মজা করে বলতেছিল, এই জন্য আমি কথাটা কোট করতেছি যে, আপু যে শুধুমাত্র মানে স্টুডেন্টদের যে হাত পা টিপে দেওয়া ছাড়া ওনাদের সবকিছু করা হয়েছে। মানে মানে একটা কম্পিটিশন হয়েছে, হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স এর একটা কম্পিটিশন হয়েছে ক্যাম্পাসের মাঝখানে, যে কে কি দিতে পারে, কে ফ্রিজ দিতে পারে, কে আপনার স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিতে পারে, কে আপনার ফিল্টার দিতে পারে। মানে এটার একটা ওয়েলফেয়ার পলিটিক্স এর একটা প্রতিযোগিতা হয়েছে। দেখেন সেই প্রতিযোগিতাতেও কিন্তু আমরা চেষ্টা করছি, কিন্তু সেই প্রতিযোগিতাতেও আমাদের মনে হচ্ছে যে আমরা খুব বেশি মানে আগাতে পারিনি। কারণ আমাদের দেখেন অন্যান্য রাজনৈতিক দলের যে পলিটিক্যাল ইকোনমি আছে, আমরা সেই ইকোনমিতে আসলে ফিট করি না। এবং এইটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যে প্রচারণা। ছাত্র দল 15 দিনে যে প্রচারণা করছে, আমরা তো আসলে সেই প্রচারণাটা করতে পারিনি, নানান ধরনের বাস্তবতা। একটা হচ্ছে আমাদের নেতৃত্বের সাথে, বাকশাসের নেতৃত্বের সাথে ছাত্রদের একটা দূরত্ব। আরেকটা বিষয় হচ্ছে যে, যে পরিমাণ প্রচারণা আসলে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয়েছে, আহ অন্যান্য বাম গণতান্ত্রিক যারা আছে তাদের জন্য করা হয়েছে, এবং ছাত্র দলের জন্য করা হয়েছে, আমরা সেটা করতে পারিনি। কারণ
এখানে প্রচারণাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছিল, একটা ন্যারেটিভ। আপনারা মানে খুব ভালো বুঝবেন যে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল যে আহ মানে আসলে কে জিততেছে, আগে থেকে একটা ভাইব ক্রিয়েট করা। আমরা তো আসলে ওই ওই কাজগুলো করতে পারিনি, এটা আমাদের একটা এখানে আমরা ব্যর্থতা ছিলাম। আমার একটা নিজের রিড আছে, আমি আপনাকে বলি। যদি আমি আসলে ঢাকা ভার্সিটিতে তো আসলে কোনোদিন যাইনি, সো আমার আসলে আমার বাইরে অ্যাজ এন অবজারভার আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার আমার যেটা মনে হচ্ছে যে নতুন যে স্ট্যান্ডার্ড গুলোর কথা বলতে লাগতেছে এনসিপি, যেহেতু নতুন বাংলাদেশ, বাংলাদেশ টু, সো মনে হচ্ছে যে এক্সক্লুসিভলি এনসিপি কে নিজেকেও চেষ্টা করতেছে হইতেছে যে সেই স্ট্যান্ডার্ড গুলোর সাথে স্ট্যান্ডার্ড গুলো মিট করতে, যেটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। কারণ সমাজে যে প্রবলেম গুলো আছে সেগুলাকে সামনে এনে সেটা অ্যাট্রিবিউট করে দেওয়া যায় এনসিপির সাথে, কিন্তু এনসিপি নতুন বাংলাদেশের কথা বললে সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় তো না আসলে, তাই না? তাতে কোনো একটা র্যান্ডম স্যাম্পলিং নিলে আপনি তো আসলে সমাজের মানুষগুলোকে এর মধ্যে পাবেন। এটা আমি একটা জিনিস বলছি, এটা মোর জেনারেলি বলি। আর সেকেন্ড, আমার কাছে যেটা বাকছাসের ব্যাপারে এনসিপির লোকজন বা এনসিপির সেন্ট্রালের মানুষজনকে আমি আসলে যেভাবে অ্যাক্ট করতে দেখছি, সেটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইফ ওই যে একটা কমিটমেন্ট ছিল যে আমরা একটা লেজুর ভিত্তিক রাজনীতির পক্ষে আমরা না, তা আমি দেখছি এটা ভেরি কনসিস্টেন্টলি দেখা যায় যে ইনকনসিস্টেন্টলি বাকচাষের লোকজনের জন্য আসলে ক্যাম্পেইন করা হয়েছে সেন্টার থেকে। অনেকে আমি দেখছি ভেরি ভেরি ফ্রিলি অন্য প্যানেলের লোকজনের জন্য আসলে ক্যাম্পেইন করছে যে আমার এইখানে চয়েস এইটা হুম ওইটা ওইটা। হুম সো হুম সো হুম আসলে সেটা মনে হয় ওই দুইটা জিনিসই আমার মনে হয় বাকচাষের জন্য একটু একটু হার্ড করছে বাকচাষকে। এক হইতেছে যে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে তো আসলে ফারাকটা অনেক বেশি। তো সেই হুম সেই ফারাকের দায়টা কিন্তু যখন আসলে পুরাই আসলে যে 20-25 বছরের ছেলে আমাদের বাচ্চা কাচ্চাদের উপর চাপানো হইতেছে, সেটার নিচে কিন্তু তারা পড়ছে এক। আর দ্বিতীয় হইতেছে যারা তাদেরকে সাহায্য করতে পারতো তারাও নিজেদেরকে নতুন একটা স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইন করে তারা বলতেছে এটা তো আমাদের করার কথা না। হ্যাঁ, তারা তাদের রাজনীতি করবে, তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি করবে, আমাদের জাতীয় পর্যায়ে থেকে তাদেরকে এত আমার কাছে, আমি একটু এই হেজিটেন্সিটা দেখছি। যদি লাস্ট একদম সপ্তাহে একদম। লাস্ট সপ্তাহে এসে হয়তো একটু চেষ্টা হয়েছে, তাও অন্য দলের সাথে কম্পেয়ার করলে আসলে কিছুই না। কিছু না, জাস্ট নাথিং। একদম মানে আমরা তো, আমি বলি মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আমি একটা টক শো করে বের হচ্ছি, সে টক শোতে আমি বলে আসছি যে আমরা লেজুর ভিত্তিক করবো না, কারণ আমাদের সিদ্ধান্ত সেটাই, আমরা বাকশাসের হয়ে ক্যাম্পেইন করবো না। তো ওরা ওদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি ওদের ডিসিশন গুলো নিবে। কিন্তু মানে ব্যাপারগুলো এত দ্রুত ঘটছে, আমি গাড়িতে উঠে দেখি যে মানে আমাদের লোকজন পোস্ট করা শুরু করছে। তো মানে এটা একটা সংকট তৈরি করছিল আমাদের, যে আমরা তো প্রথমে বলছি যে না আমরা আলাদা করেই রাখবো, কিন্তু যখন দেখছি যে ওদের নিয়ে কথা বলার, ওদের নিয়ে ন্যারেটিভ বিল্ড করার কেউ নাই, তো তখন আমাদের এক ধরনের বিপদে পড়েই আসলে ওই জায়গায় ওই স্ট্যান্ড থেকে সরে যেতে হয়েছে, কারণ আলটিমেটলি এই সুযোগটা তো অন্যরা নিচ্ছে। এবং আলটিমেটলি তো আমরা আসলে সেই মানে সুযোগটা কাজে লাগাতেও পারিনি। আমরা ওই আম, লেজুর বৃত্তির ভয়ে বা ওইভাবে করে ওইটার মধ্যে যাব না দেখে আমরা কিন্তু এই ছেলেগুলোকে এখন একটা ব্যর্থতার মানে সমন্বিত ব্যর্থতা এটা, কিন্তু আমরা এখন তো তাদেরই আসলে মাসুলটা দিতে হচ্ছে। মানে স্বাভাবিকভাবে তাদের মানসিকতা, তাদের এক ধরনের মনোবল সেটা ভেঙে পড়ছে। তো সেই জায়গা থেকে বাট তারা আসলে খুবই কমিটেড, তারা কিন্তু খুবই রেশনাল। তারা যখন আমরা তাদের সাথে আর কি রিসেন্ট কথা বলেছি, তারা বলেছে যে আসলে তাদের জায়গা থেকে যেই আসলে ইনকনসিস্টেন্সি ছিল তারা সেটা বোঝার চেষ্টা করছে, এবং আসলে কি করলে ভালো হতো আম, এই জায়গা থেকে তারা ই করছে, এবং তারা আসলে বাচ্চা নিয়ে আম, আরো আসলে কাজ করতে চায়, এবং নিজেদের যে আসলে নেতিবাচক বিষয়গুলো সেগুলো সর্ট আউট করে তারা কিন্তু আগাতে চায়। তো আমাদের পক্ষ থেকে আসলে নানাবিধ সমস্যা ছিল। আসলে এরকম না যে খুব স্মুথলি আমরা কাজগুলো করতে পারছি, সেটাও না। আমাদের নানান ধরনের মানে অসঙ্গতি ছিল, নানান ধরনের আহ বিভিন্ন সুযোগ আমরা কাজে লাগাতে পারি নাই, এটাও যেরকম ছিল, এবং নানান ধরনের বাস্তবতাও ছিল। তো এই জায়গা থেকে আমি অবশ্যই বলবো এটা আমাদের জন্য একটা লার্নিং। আম, এবং এই লার্নিংটা হলো আমরা যদি পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন ডাক শুনে খুব হাইপ হাইপ সময় গেছে যে আপনি ন্যাশনাল
পলিটিশিয়ান যারা আছে আর কি, আমাদের রাজনীতিবিদ, তারাও ডাকসু নিয়ে একদম মানে ফোকাস, ডাকসুতে কি হচ্ছে, জাকসুতে কি হচ্ছে, জাকসু রেজাল্ট হচ্ছে না। এটার কারণটা হচ্ছে বাংলাদেশে 28 বছর পরেও আমরা যখন ডাকসু দেখছি, এর পরেও তো 6 বছর বন্ধ থাকবে। সুতরাং ডাকসু যখন আসলে ক্যালেন্ডার ওয়াইজ হবে, রেগুলার হবে, তখন আমাদের এই নেতৃত্বগুলো নিয়ে এত বেশি আসলে টেনশন থাকবে না, এত বেশি হাইপ থাকবে না যে কোন দলের হলো। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দলের, যে গণতান্ত্রিক চর্চার কথা আপনি বলে শুরু করলেন, যেটা গণতান্ত্রিক চর্চা তো শুরু হয়েছে, তো বিভিন্ন দলের বিভিন্ন নেতা আসলে বের হবে এবং তরুণ নেতা বের হবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। এবং স্টুডেন্টরা আসলে তাদের কনভিনিয়েন্ট নেতৃত্ব খুঁজে পাওয়ার সুযোগ পাবে। এবং আমার কাছে মনে হয়েছিল যে এই ডাকসুটা আমার ব্যক্তিগত একটা মানে পর্যালোচনা ছিল, ব্যক্তিগত একটা চিন্তা ছিল যে কি করলে আসলে এই ডাকসুটা আরো অনেক ভালো হইতো। আমি আহ আমি ডেইলি স্টার একটা লেখাও লিখছিলাম এটা নিয়ে, যে এই ডাকসুটা হওয়া উচিত ছিল একটা সমন্বিত প্যানেল দেওয়া। এই আপনি ছাত্র দল বলেন, বাম বলেন, আম, তারপরে শিবির বলেন, দেখেন অভ্যুত্থানে কিন্তু এই সাদিক টাইম থেকে শুরু করে আমরা হয়তো, তারা হয়তো নিজেদের পরিচয়ের সামনে আসেনি, আমরা 5 আগস্টের পরে তাদের দেখছি, কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামে তো তারা পেছন থেকে আসলে রসদ যোগাইছে। এবং আম, এর পরে হচ্ছে আপনি যদি বলেন যে ছাত্র দলের আহ, আবির থেকে শুরু করে তারা তো আসলে অভ্যুত্থানে খুব সামনের সারির ভূমিকা পালন করছে। কিন্তু এবং ছাত্র দল করা গত আমি এটা খুব রেসপেক্টফুলি বলি, যে ছাত্র দল করা গত 17 বছরের যে রেজিম, সেখানে এই গুম খুনের এবং আয়নাঘরের ভয়েও যাদের শুধু দমাতে পারেনি, যারা ছাত্র দলই করছে, যারা বাই নেমে ছাত্র দল করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জার্নি। এবং এইটা কিন্তু খুব সাহসের ব্যাপার। তো তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে মানে বলছি আসলে যে এই ডাকসুটা হওয়া উচিত ছিল যে এমন একটা প্যানেল যদি করা যেত, যে আমরা সব লিডারশিপ গুলাকে, সবাই তো ন্যাশনাল লিডার, সব লিডারশিপ গুলাকেই আসলে অ্যাকোমোডেট করে একটা প্যানেল করতাম। সেটা অনেক ইনক্লুসিভ হইতো, সেটা আসলে আমাদের লিডারশিপের জন্য যেরকম সুন্দর হতো, এবং সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য হয়তো আরো বেশি প্রাণবন্ত হতো, এবং সেই এই ডাকসুটা আরো বেশি ভালো হওয়ার সুযোগ ছিল। কত সামনে হতে পারে। না ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে যে অ্যাটলিস্ট ডেমোক্রেসি ইজ ব্যাক। এবং আপনি যেটা বলছেন যে এটাতে আসলে, হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেক সমালোচনাও করা যাবে যে আসলে ওয়েলফেয়ার পলিটিক্সে ক্যাশ ইনফিউশন এন্ড দ্য সোর্স অফ দ্য ক্যাশ এন্ড এটা আসলে কত হুম, ভালো না খারাপ, এটা নিয়ে আসলে আলোচনা পরে করা যাবে। বাট বাট অ্যাজ কাস্টমার্স এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট ইন দ্য শর্ট টার্ম যে আপনি ইলেকটোরেট মোটামুটি ভালো আছে কিন্তু এখন তাদের ভোট তো তারা দিয়ে দিছে, তারপর আসলে সেটা কোন দিকে যায়। সো আমি একটা জিনিস কথা সবসময় বলি কি, যে ডেমোক্রেসি তো ইজ স্লো বাই ডিজাইন, তাই না? সো আপনার একটা ইলেকটোরেটের একবারে চয়েস দেখে আসলে ডেমোক্রেসি কিভাবে কাজ করছে কোনোদিন বোঝা জাজ যাবে করা না। যাবে না। এটা আসলে হুম, নিহিত হচ্ছে যে ইলেকটোরেটের চয়েস চেঞ্জ করার যে যে পাওয়ার, সেটার মধ্যে দিয়ে আর কি, ঠিক আছে? সো পলিটিক্যালিটি তো আসলে আসতেছে, এবং আমাদের অনেক জেনারেশন কিন্তু আসলে আমি তো মনে করি অলমোস্ট প্ল্যান্ড ভাবে পলিটিক্যাল রাখার একটা হুম, প্রজেক্ট চলছে এই দেশে, যে পলিটিক্যালিটি তোমাদের দরকার নেই, ঠিক আছে? যেমন আমি একটা ভালো এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমার খুব মজা লাগছিল আর কি, যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, হ্যাঁ। তো যখন শুরুতে কোটা বিরোধী আন্দোলন হিসেবে শুরু হচ্ছে, তখন তো অনেকে ওবায়দুল কাদের এবং বিভিন্ন, ওবায়দুল কাদের না শুধু, এই আপনার বিভিন্ন টক শোতে যে আমাদের মানে বুদ্ধিজীবী নামধারী ভণ্ডরা যারা আসেন, ওনারা এসে এসে বয়ান দিচ্ছেন, না এটা তো আসলে একটা অরাজনৈতিক বিষয় ছিল, এখন এটাকে একটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। তার মানে আপনাকে একটা লাইন টানার একটা ইচ্ছা। কিন্তু একটা দেশের হুম, একটা কর্মসংস্থানের পলিসি ডিসকোর্স একটা অরাজনৈতিক কোনো বিষয় না, এটা খুবই রাজনৈতিক বিষয়, তাই না? সো সো এই যে রাজনৈতিকতার অভাব বা রাজনৈতিকতা তৈরি করার জন্য যাতে না হয়, এটার একটা মনে মনে হয় যে একটা প্রচেষ্টা। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে বের হওয়ার আমাদের অপরচুনিটি তো অ্যাটলিস্ট ক্রিয়েট হয়েছে। শুরুতে কিন্তু আসলে মানুষ ওয়েলফেয়ার দিয়ে চিন্তা করে, বাট আলটিমেটলি মানুষ চিন্তা করে যে তার আসলে কারণ হাইজিন ফ্যাক্টর গুলো যখন মানুষের প্রথমে অ্যাড্রেস হয়, তারপরে কিন্তু এটা আমরা যে জেনারেশনের গ্রোথ গুলো দেখলেও বুঝি, যে আমাদের জেন এক্স এর যেরকম ইচ্ছা ছিল, মিলেনিয়ালস জেন ওয়াই দের কিন্তু ইচ্ছে ওরকম না। আমি যেমন জেন ওয়াই, জেন জি থিংস ডিফারেন্টলি, তাই না? সো এটা এটা প্রোগ্রেশন ডেফিনেটলি হবে, ভেরি পজিটিভ। কিন্তু আমি এখান থেকে লাস্ট কোয়েশ্চেনে চলে যাই একটা, সেটা হচ্ছে যে আহ, এখান থেকে জাতীয় রাজনীতিতে আসলে কি প্রভাব আসতে পারে, বা বাট ইন দ্য লার্জার কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আসলে
এই যে দুইটা অনেক সময় অ্যালাইন্ড কিন্তু অনেক সময় কনফ্লিক্টিংও হতে পারে। একটা হচ্ছে যে এই যে স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো এবং একটা নতুন ব্যবস্থার কথা চিন্তা করা, এটা অলমোস্ট বৈপ্লবিক আকাঙ্ক্ষা বা জনগণের বৈপ্লবিক আকাঙ্ক্ষার একটা রাজনৈতিক রূপান্তরের চেষ্টা। এটা যেমন এনসিপির পলিটিক্স হিসেবে আমরা মোটামুটি দেখতেছি, অ্যাটলিস্ট অ্যাবস্ট্রাক্টলি এটা আছে। তার সাথে আবার রাজনৈতিক বাস্তবতার বিষয় আছে যে আহ, ইলেকশনের অ্যাটলিস্ট ডেটস আর দেয়ার। তো সেখানে অ্যালায়েন্সের কথা আছে, এইখানে টিকে থাকার কথা আছে। তো এই এই জিনিসগুলোর ব্যালেন্সটা কিভাবে হচ্ছে বা হওয়াটা একটা স্ট্রাগল কিনা, বা এই এই ব্যাপারে কি চিন্তা, আপনার পার্সোনাল চিন্তা আমি বেশি শুনতে যাচ্ছি, দলের চিন্তা আপনি যদি বলতে চান বলতে পারেন। দেখেন, এস্টাবলিশমেন্ট সবসময় ইমোবাইল থাকতে চায়। ধরেন, দেশে একটা পরিবর্তন হয়ে গেছে, দেশে সরকার নাই, এস্টাবলিশমেন্ট ঘুম থেকে উঠে দেখলো যে ও আচ্ছা সরকার নাই, আচ্ছা তাহলে এখন কি করা যায়, মানে দিচ্ছে তারা, হ্যাঁ, আবার মানে মানে ওরকম একটা আবার একটা সিস্টেম ওভাবে করে তৈরি করে দেওয়া। কিন্তু তারা কিন্তু ইমোবাইল থাকে, তাদের কিন্তু টাচ করতে পারবেন না। তো এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় কনফ্লিক্ট। সেটা হলো, আমরা তো যে সংস্কারের কথা বলছি, আমরা তো এই পুরা সিস্টেমের সংস্কারের কথা বলছি, এবং ইনক্লুডিং সেই এস্টাবলিশমেন্ট, যেটা হাসিনার এস্টাবলিশমেন্ট, আমরা বলছি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলছি। আমরা বলছি যে হাসিনা চলে গেছে কিন্তু সেই এস্টাবলিশমেন্টের কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এই একটা গণ অভ্যুত্থান হওয়ার পরেও কিন্তু এস্টাবলিশমেন্ট সেটা বুঝতে পারছে না। তারা বোঝে না, তারা 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 জানে তারা যেরকম ছিল সেরকমই থাকবে। এই এই নিশ্চয়তা তাদের ছিল। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই যে বিচার এখনো আমরা দৃশ্যমান একটা পর্যায়ে নিতে পারি নাই। দেখেন, ব্যুরোক্রেসি আমাদের সাপোর্ট করছে না, এটা হচ্ছে একটা ওপেন সিক্রেট। আপনারা বুঝতেছেন এটা। ইউনুসের প্রফেসর ইউনুসের বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, তা সে সহযোগিতা পাচ্ছে না। আম, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হচ্ছে না, তারাও তো সেই এস্টাবলিশমেন্টেরই পার্ট। তাহলে এই দৃশ্যমান বিচারটা আমরা বারবার করে বলে আসছি, আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে দৃশ্যমান বিচার, এই দৃশ্যমান বিচার। এবং ডক্টর ইউনূসও বিভিন্ন সময় বলেছে যে বিচারটা একটা দৃশ্যমান পর্যায়ে যাইতে হবে। দেখেন, এই দৃশ্যমান বিচার যদি হয়, যদি এখানে মানে আওয়ামী লীগের রাঘব বোয়াল দুই একটাকে যদি আসলে একটা শাস্তির আওতায় আনা যায়, আহ আপনি দেখবেন যে এই ব্যুরোক্রেসি আপনাকে সাপোর্ট করছে। মানে তাদের তো এখনো আপা ফিরে আসবে, আপা আসলে অমুক হবে, এই সরকার চলে যাবে, আমাদের কিছু হবে না, আমরা যে তিনটা অবৈধ ইলেকশনে জড়িত ছিলাম সেটা নিয়ে কোনো আমাদের কেউ ধরতে আসবে না, আমরা যেই ছাত্র হত্যার সাথে জড়িত ছিলাম, আমরা গুলি চালাইছি, আবু সাইদকে গুলি চালানোর পরেও এখনো তাদের মনস্তত্ত্ব এটা বলতেছে যে আমার এখান থেকে বের হয়ে আপা আসলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, বা আমার আসলে তেমন কিছু হবে না, বা আসলে এখনো পুলিশে তারা আছে যারা আসলে ছাত্র হত্যার সাথে জড়িত, বাট আমরা তাদের মানে খুঁজে যে আসলে শাস্তির আওতায় আনবো সেটাও আমরা এখনো পুরোটা পারি নাই। সচিবালয়ে দেখবেন তাদের আসলে মানে পরিবর্তন কই থেকে কোথায় হয়েছে। কেউ এই মানে 14 তলা বিল্ডিং এর কেউ 11 তলা থেকে 9 তলায় গেছে, 9 তলা থেকে 10 তলায় আসছে, মানে এইরকম পরিবর্তন হয়েছে। কিন্তু তারা তাদের কিন্তু তাদের যে কৃতকর্ম, তারা যারা আসলে এই ফ্যাসিবাদী সিস্টেমের সাথে জড়িত ছিল, তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, মানে তাদের আসলে কোনো বিচার হয় নাই। এবং গুরুত্বপূর্ণ ভাবে তাদের আসলে কোনো অনুশোচনা বোধ নাই, যারা আসলে এই সিস্টেমটাকে টিকায় রাখছে এবং এর পিছনে ছিল। যখন আসলে এই বিচারটা দৃশ্যমান হবে তখন কিন্তু তারা সাবধান হয়ে যাবে। দেখেন, বারবার করে রাজনৈতিক সরকারের কথা কেন বলা হয়? রাজনৈতিক সরকার আসলে তো এই 14 তলায় 11 তলা থেকে 9 তলা, 9 তলা থেকে 10 তলা এই করবে না। তারা কি করবে? প্রথমে এসেই তারা জানে তো মানে তাদের তো একটা দীর্ঘ জার্নি আছে, তারা জানে যে আসলে মানে কারা কারা আসলে এই সিস্টেমের সাথে জড়িত, তাদের একেবারে আপনি আপনার এক্সপ্লোর করে দিবে, দেখা যাবে এক্সপ্লোর করবে। আপনি দেখবেন যে রাজনৈতিক সরকার আসলে সবসময় কি হয়, বহু মানুষজন ওএসডি হয়ে যায়। কারণ তারা জানে যে আসলে মানে কারা কারা আসলে ওই আগে সরকারটাকে সার্ভ করছে এবং হোল হার্টেডলি সার্ভ করছে। সুতরাং সেই তাদের নিয়ে তো আসলে একটা মানে ব্যুরোক্রেসি তারা চালাইতে পারবে না, যেটা কিন্তু সবচেয়ে বড় এখন সমস্যার মধ্যে পড়ছেন ডক্টর ইউনূস। তো
এই জায়গায় আমার মনে হয় যে আসলে এই এস্টাবলিশমেন্টের বিষয়টা, যে আমরা এই সিস্টেমটার সাথে হচ্ছে ফাইট, এই সিস্টেমটা সাথে ফাইট করা যেমন কঠিন, এবং তারা তো আমাদের খুব স্বাভাবিকভাবে নিবে না, তারা আমাদের স্বাভাবিকভাবে থ্রেট হিসেবে নিচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের আহ মানে স্ট্রাগলটা খুবই সিরিয়াস স্ট্রাগল আর কি। আরেকটা কোয়েশ্চেন, আমাদেরকে বলেন যে আপনার আহ, এখান থেকে আপনি নেক্সট 5-6 মাসে যে মনে হচ্ছে খুবই ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাব, সেটা দেখতে কি হচ্ছে বা কি হবে বা কি চিন্তা ভাবনা এখন করতেছেন, এনসিপির চিন্তা চিন্তা ভাবনা কি চলতেছে, বা এই যে নির্বাচন পরবর্তী এইসব এইসব সময় নিয়ে কি 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 চিন্তা ভাবনা এখন আছে বা কি কাজ চলছে? এখন হচ্ছে আম, যেহেতু ডক্টর ইউনূস আম, নির্বাচনের তারিখ, তারিখ বলতে নির্বাচনের মাস ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে। তো স্বাভাবিকভাবেই যে আহ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, তারা তো আসলে এই 5 আগস্টের পর থেকে তাদের একমাত্র ওয়ান এন্ড অনলি এজেন্ডা হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন দিলেই যেন রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এটার আসলে তাদের আসলে আর কোনো চাওয়া নাই। কিন্তু আমরা তো শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা আমরা যখন গণ অভ্যুত্থান দেখেছি, আমরা যখন আন্দোলন দেখেছি, শুধুমাত্র তো আসলে নির্বাচনের জন্য আন্দোলনটা হয়নি। তো সেই জায়গা থেকে এনসিপির দাবি হচ্ছে এখন আহ বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। এবার বিচারের ক্ষেত্রে তো ডক্টর ইউনূসও বলেছেন যে দৃশ্যমান একটা বিচারটা দৃশ্যমান পর্যায়ে হইতে হবে। তারপরে সংস্কার নিয়ে তো অলরেডি আমরা কথা বলছি, সংস্কার নিয়ে আমরা কথা বলছি, ঐকমত্য কমিশনের কথা বলছি, এবং ঐকমত্য কমিশনের আম, আবার আবার কিন্তু সভা শুরু হয়েছে যে আসলে কোন পদ্ধতিতে এই জুলাই সনদটা বাস্তবায়ন করা যায়। এবং আমরা বলছি যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে, কারণ আহ মানে এইটার আইনি ভিত্তি না থাকলে এই কমিটমেন্টটা, যে কমিটমেন্টে এতগুলো রাজনৈতিক দল একত্র হইল, সেটা আসলে যে কোনো নির্বাচিত সরকার আসলেই সেটা আসলে তারা রাখবে, বা জুলাই ঘোষণাপত্রে যেভাবে বলা হয়েছে যে একটি নির্বাচিত সরকারের হাতে আহ দেওয়া এই জুলাই সনদটা, সংস্কারগুলো, সেগুলো হচ্ছে নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের তো আসলে অভিজ্ঞতা খুবই খারাপ, আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আমরা 90-এও দেখেছি যে 3 জোটের রূপরেখা হয়েছে কিন্তু সেটা বাস্তবায়নের দিকে যায়নি। তখন বিচারপতি শাহাবুদ্দিন ওনাকে দেওয়া হয়েছে, সুতরাং কিন্তু তারপরেও আসলে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতির পরিবর্তন হয় নাই, এবং তথা দেশের সিস্টেমের যে পরিবর্তন গুলোতে ওনারা আসলে একমত ছিল সেটাও বাস্তবায়ন হয় না। সুতরাং এবং আমরা আসলে এটা অনাস্থা আছে এখানে একটা, সেটা হচ্ছে যে যদি আমি বলি যে বিএনপির ন্যারেটিভে যদি বলি যে তারা আসলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নেক্সট ইলেকশনে তারাই আসলে জয়ী হচ্ছে, তাহলে সেটাও যদি হয়, সেক্ষেত্রে আমরা আসলে তাদের সবচেয়ে বড় একটা বাধার সম্মুখীন হয়েছে ঐকমত্য কমিশনের সংস্কারের ক্ষেত্রে। আমরা দেখছি তারা আন্তরিক না, তারা পিআর পদ্ধতির কথা, তারা দ্বিকক্ষ বিশিষ্ট আম, আইনসভা যেটা নতুন করে আমরা চাচ্ছি, আমরা উচ্চ কক্ষ পিআর চাই, অন্যান্য এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে নির্দিষ্ট করা, এবং আরো বেশ কিছু বিষয়ে আমরা আমরা বলেছি যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি, সেই কমিটির এই 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 বিষয়গুলোতে তাদের আসলে নোট অফ ডিসেন্ট আছে। এখন আপনি যখন 30টিরও বেশি রাজনৈতিক দল আমরা একসাথে বসি, আমি এটাকে আসলে বলি যেহেতু ঐকমত্য কমিশনের যে কোঅর্ডিনেশন যে কমিটি এনসিপির পক্ষ থেকে, সেখানকার একজন সদস্য আমি। তো সুতরাং এই আলোচনাগুলোতে আমার থাকার সুযোগ হয়েছে। তো সেখানে আসলে দেখেছি যে আসলে বিএনপি এবং তার সমমনা 2-4টা দল ছাড়া বাকি পুরো ফোরাম আসলে আমরা অনেক সময় দেখেছি যে আমরা যা বলছি তার সাথে একমত। সুতরাং সংস্কারের ক্ষেত্রে তারা অনেক বেশি আন্তরিক, এবং এইটা আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, অনেকে বলেছে 6টি বাস্তবায়নের পদ্ধতির কথা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসছে, যে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে অধ্যাদেশ, নির্বাচনের সময়, নির্বাচনের পরে, তারপরে গণভোট, তারপরে হলো এটা গণপরিষদ নির্বাচন একটা পদ্ধতি। আম, তো এখানে গণপরিষদ নির্বাচন হচ্ছে আমাদের স্ট্যান্ড, সাংবিধানিক সংস্কার কিন্তু এটা না
যে জাস্ট আমরা একটা বিলের মাধ্যমে সংশোধন করে ফেললাম বা নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিলাম, এটা পুরো বোগাস কথা। আপনারা যারা জানেন যে সাংবিধানিক সংস্কার কখনো নির্বাচিত সরকারের মাধ্যমে হবে না, মানে সাংবিধানিক সংস্কার গুলা। কারণ তো একটা সেই সংসদ ক্ষেত্রে সংসদ অর্ডার অফ প্রেসিডেন্সে অনেক পিছে, এবং এক্স্যাক্টলি মৌলিকভাবে এক্স্যাক্টলি মৌলিকভাবে সে আসলে কোনোদিন সংবিধানকে পরিবর্তন করতে আসলে পারে না ওই বা ম্যান্ডেটটাই নাই তার। হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি, মানে সো ওইটা অ্যাটলিস্ট তার এটা কাজ একটা না। গণপরিষদ না হোক, অ্যাটলিস্ট গণপরিষদ হইলে তো মানে পিওর গণপরিষদ হইলে তো শুধু সে সংবিধানের জন্য কাজ করবে, না হলে অ্যাটলিস্ট এক্সপ্লিসিটলি জনগণের কাছ থেকে বলে নিতে হবে যে তোমার ম্যান্ডেট আমরা নিচ্ছি, যে আমরা সংবিধানকে মৌলিক পরিবর্তন করব, রাষ্ট্রের গঠনটাকে পরিবর্তন করব। আদারওয়াইজ শুধু লেজিসলেচার, এটাকে আসলে সংসদ না বলে বলা উচিত, আসলে লেজিসলেচারের আসলে কোনো কোনো আসলে হুম, কোনো অথরিটি নাই যে আসলে সে সে রাষ্ট্রের গঠনতন্ত্র পরিবর্তন করবে, যে গঠন কিভাবে হবে। সেটাই। যদিও বারবার এটা মানে বাংলাদেশে করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভাবে, কখনোই এটা টেকে হুম নাই এবং এটা টেকার কথাও না, হুম, তাই না? এটা সেটাই সেটাই। এমন না যে আপনার কোর্টে গিয়ে আহ, হাসিনার বিচারকদের মতো আপনার পদলেহনকারী বিচারক লাগবে। বিচারকরা যদি আসলে বাই দা বুকও আসলে যদি দেখে এই ধরনের মৌলিক সংশোধন is unconstitutional because the context is এক্স্যাক্টলি incorrect, right? So এটা এটা আমি এক্স্যাক্টলি। জানি না এটা তার কি বুঝে ওনারা এটা করতেছেন না, নাকি ওনারা বুঝতেছেন না বলে করতেছেন, নাকি এটাই এটাই ওনাদের আকাঙ্ক্ষা, এটা বোঝা বোঝা ডিফিকাল্ট। বাট হ্যাঁ যেটা এক্স্যাক্টলি, সত্যি সেটা এবং হচ্ছে এটা এগুলো ইতিহাসে লেখা হুম, থাকবে, ইতিহাস কিন্তু এগুলা হ্যাঁ কিন্তু আসলে মানে মুছে যাবে না, সো এটা থাকবে। এটাই এটাই। মানে এটা এটা এই জন্য আরো আরো বেশি ইন্টারেস্টিং যে যখন আসলে ঐকমত্য কমিশনের মিটিং গুলা হয়, সেটা তো আসলে লাইভ টেলিকাস্ট, সো পিপল ক্যান ইভ্যালুয়েট। মানুষ তো সবসময় তার মতামত দেয় না, মানুষ তো আসলে অবজার্ভ করে বেশ বড় একটা সময়। তো এটাই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন হচ্ছে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, এবং দেখেন যে উনারা ভাবেন যে এই সংবিধানের যে কন্টিনিউশন, 72-এর সংবিধানের যে কন্টিনিউশন এখন হচ্ছে, উনারা বিশ্বাস করেন এবং উনারা উনারা 72-এর সংবিধানে হাত দিতে চান না। এখন আমি জানি না যে কোন প্রেম থেকে, কোন প্রীতি থেকে ওনারা এই কথা বলেন। ওনারা অস্বীকার করেন বর্তমান বাস্তবতাকে, ওনারা অস্বীকার করেন যখন ওনারা 72-এর এই সংবিধানের কন্টিনিউশন বলেন, তখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা। ওনারা এটা বুঝে বলেন নাকি না বুঝে বলেন আমি বুঝি না। এখন বিষয়টা হচ্ছে আপনি কিছুটা বলবেন, আপনার ন্যারেটিভ দাঁড় করাবেন আপনার পক্ষের, আর বাকিটা অস্বীকার করবেন, এরকম করে তো আসলে হয় না। আপনার যারা আসলে আমরা আমরা যে আর্টিকেল সেভেন সেভেনের মধ্যে যদি আমরা বলি যে একেবারে যেই বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা তো যারা আসলে এই 30টিরও বেশি রাজনৈতিক দল আমরা ঐকমত্য কমিশনে বেসিক স্ট্রাকচার, আপনি বুঝতেছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা, আমরা বলছি যে প্রধানমন্ত্রী থাকতে পারবে 10 বছর। আমরা বলতেছি যে আম, সংবিধানের মূলনীতিতে আমরা সেই যেই আমাদের মুক্তিযুদ্ধের যেই মূলনীতি, সেই মূলনীতি আমরা ফিরে আনার চেষ্টা করছি। সুতরাং দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচার যদি আপনি এই 72-এর সংবিধানের কন্টিনিউশন করেন, তাহলে তো আমাদের সবার ফাঁসি হবে, যারা আমরা হচ্ছে ঐকমত্য কমিশন অ্যাটেন্ড করেছি। সুতরাং এই জায়গায় আসলে তারা এটা এক ধরনের, ওই যে আমি বললাম যে তারা তো আসলে বাংলাদেশের জনগণকে এক ধরনের আহ তাদের সাথে প্রতারণা করছে এবং চাইছেই তারা পলিটিক্যাল না হয়ে উঠুক এবার। এবং যখন দেখতেছে যে মানে অন্যান্য অনেক রাজনৈতিক দল তারা মানে ঐক্যবদ্ধ হচ্ছে, একত্র হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, তখন আসলে তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ রাখে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক ঐক্য অনেক বেশি জরুরি ছিল। কিন্তু আমরা আসলে গণপরিষদ নির্বাচন থেকে আসলে সরতেছি না, এবং যেগুলো আসলে সাংবিধানিক সংস্কার না, যেগুলো আসলে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার অথবা যে কোনো অধ্যাদেশের মাধ্যমে পাশ করা যায়, সেটা আমরা বলছি যে এখনই পাশ করে দেওয়া হোক। এবং সেটা হচ্ছে নির্বাচনের আগে অবশ্যই বাস্তবায়ন, মানে যেগুলো হয়তো পাশ করার পরে ওইটা হয়তো পরবর্তীতে বাস্তবায়ন হবে। এবং যেগুলো সাংবিধানিক সেগুলোর জন্য অবশ্যই গণপরিষদ দরকার আছে। তো আমাদের স্ট্যান্ড এটাই, এবং এইটার জন্য আমরা চেষ্টা করছি যে আসলে আমাদের স্বাভাবিকভাবেই যখন ঐকমত্য কমিশনে আমরা কথা বলেছি বিভিন্ন সময়, আমাদের তো কিছু অর্গানিক অ্যালাই তৈরি হয়েছে। আমাদের বিভিন্ন দলের সাথে আমাদের কথা মিলে গেছে, দিস ইজ কল্ড অর্গানিক অ্যালাই। তো তাদের সাথে হয়তো আমরা এক ধরনের কথাবার্তা বলছি, আমাদের এক ধরনের যোগাযোগ আছে যে আমরা আসলে এই সংস্কার নিয়ে, এই গণপরিষদ নিয়ে হয়তো জামাতের ক্ষেত্রে তারা গণপরিষদ চায় না, তারা চায় গণভোট।
আবার আমি যদি বলি যে বাম আহ দলগুলোর মধ্যে আমি যদি বলি যে জোনায়েদ সাকি ভাই, তারা চায় হচ্ছে একটা একটা সংবিধান সংস্কার সভা। তো মানে এই ধরনের মতবিরোধ আছে, এই ধরনের ছোটখাটো ইয়ে। তবে অবশ্যই এই সংস্কারের পক্ষে যে দলগুলো আছে তাদের সাথে আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, বা তাদের সাথে আমাদের একটু কথাবার্তা বলা যে আসলে কিভাবে এটা পুশ করা যায়। কারণ আম, এই ঐকমত্য কমিশনের যে এক্সটেন্ডেড যে সময়টা, সেটা 15 তারিখ পর্যন্ত। এখন এটা আরেকটু এক্সটেন্ড হলেও হতে পারে, কারণ তারা হচ্ছে বাস্তবায়ন কিভাবে করা যায় সেখানে আসলে যাতে ঐকমত্য হয় একটা, এই কারণে সব রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসছে। সুতরাং বাস্তবায়ন নিয়ে এখনো কথা হচ্ছে। এবং আমরা আসলে কোনোভাবেই চাই না, এটা তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের এজেন্ডা, গণপরিষদ নির্বাচন। সুতরাং এই জায়গা থেকে যদি আমরা আসলে খুব ছাড় দিয়ে চলে আসবো ব্যাপারটা তা না। আমরা উই উইল ফাইট ফর দ্যাট। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে আসলে মানুষের অধিকার রক্ষা, আমি যদি বলি যে এই সংবিধান দিয়ে মানুষের কাছ থেকে গত 53 বছরে যা মানুষের ক্ষমতা, সেটা এই সংবিধানের নাম করে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে, জনগণ থেকে ক্ষমতা চলে গেছে। সুতরাং আমাদের এখন লড়াইটা হচ্ছে যে বৈপ্লবিক লড়াইয়ের কথা আপনি বলতেছেন, সেই লড়াইটাই হচ্ছে মানুষের কাছে যেই ক্ষমতাগুলো চলে গেছে সেই ক্ষমতাটা আবার মানুষকে দেওয়া। এবং এইটার জন্য অবশ্যই একটা জনগণের সংবিধান লাগবে, যেই সংবিধানের কথা, যেই আকাঙ্ক্ষার কথা, যেই ছাত্ররা দেয়ালে দেয়ালে লিখছে, সাধারণ মানুষ দেয়াল লিখনে লিখছে, সেই কথাগুলো সংবিধানে থাকতে হবে। সেই সংবিধানে আমার মানে আমার বিভিন্ন জাতিসত্তার অধিকারের কথা থাকতে হবে। সে মানে তাকে জোর করে আসলে কোনো একটা বিষয় চাপায় দেওয়া যাবে না। সেখানে আমার সব জনগোষ্ঠীর কথা থাকতে হবে, বাংলাদেশে সব বিভিন্ন মানে মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতিসত্তার মানুষ একসাথে বাস করে, সবার আকাঙ্ক্ষা যাতে একটা একটা সংবিধানে প্রতিফলিত হয়, সেরকম একটা সংবিধান লাগবে। এবং এই সংবিধান দিয়ে যাতে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং 2/3 মেজরিটির জোরে বারবার করে জানি আসলে আহ এই সংবিধানকে 7 মিনিটে, 4 মিনিটে সংশোধন করে বাকশাল কায়েম না করা যায়, সেটার জন্য আমাদের আসলে এই লড়াইটা। এবং এটা তো মানে আমরা কিন্তু বারবার করে পিআর পদ্ধতির কথা এই জন্যই বলছি। বাংলাদেশে এতগুলা রাজনৈতিক দল, কিন্তু এতগুলো রাজনৈতিক দল থাকার পরেও সংসদ কিন্তু আমরা সেরকম মানে ইনক্লুসিভ সংসদ আমরা পাই না। কারণ আমার কথা হচ্ছে যে আমাদের দেশে 1% মানুষ যদি কোনো একটা রাজনৈতিক দলের হয়, 1% মানুষও, সেই মানুষের প্রতিনিধিত্ব তো থাকতে হবে সংসদে, না হলে সে তার কথা কে বলবে, তার হয়ে কথা কে বলবে? সুতরাং এই একটা প্রতিনিধিত্বশীল সংসদ বলেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলনের জন্য আমাদের গণপরিষদ নির্বাচন। থ্যাংক ইউ ভেরি মাচ মনির আপু, আমাদের সাথে আজকে আলাপ করার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আবার নিশ্চয়ই অন্য একটা এপিসোড আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।